শিবির কতটা জামাতকে সার্ভ করে? অভ্যুত্থান করলাম, তাহলে সেই অভ্যুত্থান কি মব? একটা দায়ভার আপনি প্রফেসরদের উপর দিয়ে দিচ্ছেন। না, আমরা 4 জন লোক কিছু করতে পারি না পারি, বড় গাঞ্জাম করতে পারি। চাঁদাবাজিকে যারা অন করেন তারা কি বললেন না বললেন তাতে আমাদের যায় আসে না। ধর্মকেশ্বরী বলেছিলেন যে তুমি আমাকে বলো যে স্কোপাস তোমার কোন কাজে লাগবে। জাস্ট সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মধ্যে আপনার শস্যের মধ্যে ভূত কারা কারা আছে সেটা আপনি বের করেন। রাজাকাররা পরবর্তীতে সংগঠিত হয়ে বিএমপি দল গঠন করেছে, এটা কি আমরা বলতে পারবো? কিন্তু অ্যাপ্রোচ যখন হয় যে তোমার কেন লাগবে, তখন আসলে এটা ডিফিকাল্ট। যে আপনারা এখানে কি করেন বলছে কম্বলের জন্য গোষ্ঠী, আমি যে কম্বল বিক্রি করে কত টাকা পাবো, যে কত পাবো 1000, কিন্তু আপনার বাচ্চার যদি এখন নিউমোনিয়া হয় ঠান্ডায়, আপনার সে 1000 টাকায় তো আপনার শুধুমাত্র আপনার ওষুধ, অর্ধেক ওষুধও কিনতে পারবেন না সে টাকায়। মোটা দাগে ডাকসুর এখন পর্যন্ত 2টা ব্যর্থতা বলেন। তখন হল থেকে সবাই গিয়ে তাকে প্রোটোকল দিতে হবে, হাততালি দিতে হবে, সালাম দিতে হবে। আচ্ছা, এখন এইটা একটা ছাত্র সংগঠনে কিভাবে কাজ হতে পারে? আপনার প্রতিদিনের নামাজ কি শতভাগ শুদ্ধ হচ্ছে? নামাজের সকল ভুল আর লজ্জায় না বলতে পারা প্রশ্নগুলোর সমাধান নিয়ে ইনোভা ইনস্টিটিউট নিয়ে এসেছে 10 ঘন্টার সালাত রিভাইভাল কোর্স। যে ইবাদতের উপর আপনার জান্নাত জাহান্নাম নির্ভর করছে তার শুদ্ধতার কোনো মূল্য হয় না। পুরো কোর্সটি এই রমাদানে পাচ্ছেন এক বেলার সাধারণ নাস্তার চেয়েও কম খরচে। এনরোল করতে এখনই ভিজিট করুন www.innovainst.com অথবা QR কোড স্ক্যান করুন। আসসালামু আলাইকুম। আমন্ত্রণ সবাইকে ইনোভা টক্সের আজকের পর্বে। আজ আমন্ত্রণ জানিয়েছি ডাকসুর ক্যারিয়ার ডেভেলপমেন্ট সম্পাদক এবং বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির ঢাকা বিশ্ববিদ্যালয়ের এইচআরডি সম্পাদক জনাব মাজহারুল ইসলামকে। জনাব মাজহার, আপনাকে স্বাগত। ধন্যবাদ। ডাকসুতে নির্বাচিত হবার পর আমরা দেখেছি যে কজন নির্বাচিত প্রতিনিধিকে নিয়ে খুব বেশি আলোচনা হচ্ছে, খুব বেশি প্রশংসা বলি বা সমালোচনা বলি, ইনফ্যাক্ট আলোচনা সমালোচনা পজিটিভ নেগেটিভ সব কিছু নিয়েই যারা সবসময় আসলে লাইমলাইটে ছিলেন, আপনি তাদের অন্যতম। আমি ডাকসুতে আজ প্রায় 6 মাসের মতো হতে চললো। এই সময়টাতে আপনারা আসলে কি কি কাজ করেছেন, ইনফ্যাক্ট কিভাবে আপনি শিবির এবং ডাকসুর কাজের মধ্যে সমন্বয় করছেন, সেই গল্পগুলো শুনতে চাই, সেই কথাগুলো আমরা জানতে চাই। আপনি ডাকসুতে ক্যারিয়ার ডেভেলপমেন্ট সম্পাদক পদে আপনি নির্বাচন করেছেন। মানে আপনি ক্যারিয়ার ডেভেলপমেন্ট এই পদে আপনি কেন নির্বাচন করলেন? প্রথমত বলে রাখি যে ডাকসুতে এর আগে কখনো ক্যারিয়ার ডেভেলপমেন্ট সেক্রেটারি নামে কোনো পদ ছিল না। ওকে। 2025 সালে জুলাই মাসের দিকে অথবা জুন মাসের দিকে যে সিন্ডিকেট মিটিং হয়, সেখানে বেশ কিছু গঠনতন্ত্রের সংশোধন নিয়ে আসা হয়। তার ভিতরে নতুন 4টা পদ তৈরি করা হয়। আচ্ছা। আর সংযোজন বিয়োজন করে। তার মধ্যে একটা হচ্ছে ক্যারিয়ার ডেভেলপমেন্ট সেক্রেটারি। সো মূলত আমার কাছে মনে হয় যে এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটা খুব ভালো একাডেমিক ইনস্টিটিউট ছিল, পাশাপাশি পলিটিক্যাল ইনস্টিটিউট হিসেবে এর গুরুত্ব ছিল। কিন্তু কখন মনে হয় এরকম সময় তৈরি হয়নি যখন যে একটা একাডেমিক প্রতিষ্ঠানের পুরোটাই প্রায় পলিটিক্যাল ইনস্টিটিউটের মতো বিহেভ করতেছে, বাট একাডেমিক দিকটাতে পুরোপুরি ইগনোর্ড অবস্থায় আছে। তো সেই জায়গা থেকে নতুন প্রশাসন হয়তো চিন্তা করেছেন যে কেরিয়ার নিয়ে আমাদের কিছু কাজ করা প্রয়োজন। আচ্ছা। আমি বেসিক্যালি এখানে প্রতিদ্বন্দ্বিতা করেছি। আমরা দেখতে পাই যে অনেক কিছু নিয়ে ক্যাম্পাসে ভয়েস রেইজ হয়, আলাপ হয়, ইস্যু তৈরি হয়, এবং শিক্ষার্থীরা এখানে অংশগ্রহণ করেন, মতামত দেন। কিন্তু দুঃখজনকভাবে হলেও বাংলাদেশের সর্বশ্রেষ্ঠ বিদ্যাপীঠ হিসেবে আমরা বলি ঢাকা বিশ্ববিদ্যালয়কে, আমরা আসলে যদি আমরা 5 তারিখের পর থেকে বিশ্বাস করেন না? আমরা আমি বিশ্বাস করি এবং এর গুরুত্ব আছে, এবং এই বিশ্বাসটা অমূলক না। কিন্তু আমরা যদি দেখি যে 5 তারিখের পর থেকে নিয়ে এই পর্যন্ত শত শত ইস্যুর মধ্যেও বিশ্ববিদ্যালয়ে একাডেমিক পরিবেশ কিংবা রিসার্চ বা একাডেমিক পুরো এনভায়রনমেন্টটাকে, কারিকুলাম ডিজাইন ইত্যাদি, এই ইস্যুগুলো কখনো আসলে, এই বিষয়গুলো কখনো ইস্যু হইতে পারে নাই। এর একটা বড় কারণ হইতে পারে আসলে আমরা সামষ্টিকভাবে অনেক বেশি রাজনীতি কিংবা রাজনৈতিক ইস্যুগুলোতে বেশি ইন্টারেস্টেড ফিল করতেছি বা এই কেন্দ্রিক চিন্তা ভাবনা করতেছি। আরেকটা হচ্ছে যে আমরা হয়তো এই ইস্যুটাতে বোর্ড হই। একদমই যে ভয়েস রেইজ করে নাই ঢাকা বিশ্ববিদ্যালয় তা না। যখন আমরা দেখেছি যে এই জুলাই যে অভ্যুত্থান হলো, সেটা মূলত কিন্তু জুলাই অভ্যুত্থানের আগে ছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন।
তো বৈষম্যটা হয়েছে কোথায়? হয়েছে যে চাকরির বাজারে যে একটা বৈষম্য, সেটাকে কেন্দ্র করে আমরা এই জায়গায় ভয়েস রেজ করছি, এবং সেখান থেকেই, এবং 18 সালে আমরা এই কোটা বিরোধী আন্দোলন করেছি। তো সেখান থেকে কিন্তু একটা ফ্যাসিস্ট গভর্নমেন্টের পতন হয়ে গেছে। তার মানে আমরা যদি ভয়েস রেজ করি, আমরা যেই বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় ভয়েস রেজ করে সেই বিষয়ে কোনো না কোনো ফলাফল আসে, কিন্তু আমরা এটা ধরে রাখতে পারিনি। এবং আমাদের আলাপের মধ্যে, আমাদের ইস্যুর মধ্যে আসলে একাডেমিক বিষয়গুলো, গবেষণার বিষয়গুলো বা শিক্ষার মান উন্নয়নের যে বিষয়গুলো, সেই বিষয়গুলো আমরা আসলে অ্যাজ এ স্টুডেন্ট, অ্যাজ এ টিচার বা অ্যাজ এ ইনস্টিটিউট হিসাবে আমরা খুব বেশি এখানে পার্টিসিপেট করি নাই। আচ্ছা। সো বিশ্ববিদ্যালয়ে যখন আমি দেখলাম যে আসলে এরকম একটা নতুন পথ তৈরি করেছে, তো তখন আমার ইচ্ছা হলো যে এই জায়গায় কিছু কাজ করার। কেরিয়ার মূলত আমরা বাংলাদেশে কেরিয়ার বলতে শুধু গভর্নমেন্ট সার্ভিসকে বোঝাই, কিন্তু এর বাইরেও যে বিশাল একটা কেরিয়ার অপরচুনিটি আছে বা তৈরি করা উচিত, সেই বিষয়ে একদমই ভয়েস নেই। অনেকটা ট্রেন্ডিং কেরিয়ারের মতো, যেমন এখন চলতেছে বিসিএস ক্যাডার ইত্যাদি। আচ্ছা। কিন্তু এটা লিমিটেড। কিন্তু এর বাইরে যদি আমরা কর্পোরেট নিয়ে কথা বলি, প্রাইভেট জব নিয়ে কথা বলি, সেখানেও কিন্তু বিশাল একটা স্কোপ আছে। কিন্তু দুঃখজনক ব্যাপার হলো, আমি সাধারণত এই 6 মাসে কাজ করতে গিয়ে যেটা বুঝেছি বিভিন্ন ইন্ডাস্ট্রির সাথে, বিভিন্ন প্রোগ্রাম পারপাসে, তো তারা আসলে বাংলাদেশে খুবই মানে ক্যাপাবল লোক পায় না, দক্ষ এমপ্লয়মেন্ট পায় না। এটা একটা বড় কারণ হতে পারে যে আমাদের আসলে ক্যাপাবল লোক আছে, কিন্তু ওই ইন্ডাস্ট্রি বা ওই জব সেক্টরগুলোর সাথে আমাদের আসলে লিঙ্কেজটা নাই। আরেকটা হতে পারে যে আমরা আসলেই তাদের যে ডিমান্ড বা রিকোয়ারমেন্ট, তার আলোকে আমরা আসলে ক্যাপাবল না, সেটা আমার হয়তো একাডেমিক কারিকুলাম হতে পারে। তো সামগ্রিক বিষয়ে কিছু কন্ট্রিবিউশন করার ইচ্ছা ছিল, এবং সংগঠনও এইটা নিয়ে কাজ করার জন্য এই পদকে মনোনয়ন দেয়। এই জন্য আমি এখানে মূলত এই ডাকসুর ক্যারিয়ার ডেভেলপমেন্ট পদে নির্বাচন করেছি। কতটুকু কাজ করতে পেরেছেন? খুব বেশি না বলতে গেলে, এক্সপেকটেশনের জায়গায়, স্টুডেন্টদের এক্সপেকটেশনের জায়গায় কতটুকু করতে পারছি জানি না, বাট আমার এক্সপেকটেশনের জায়গায় আমি আসলে খুব বেশি করতে পারি। কারণ এই জার্নিটা অনুযায়ী কতটুকু করতে পেরেছেন? ইশতেহার অনুযায়ী একদম কমপ্লিট কিছু কাজ করেছি। এর বাইরে অনেকগুলো কাজ আছে যেগুলো চলমান, তবে চেষ্টা করেছি, সর্বোচ্চ চেষ্টা করেছি। আমাদের অনেকগুলো সংকীর্ণতা রয়েছে, যেমন যেটা আমি একটু আগে বলতেছিলাম যে ঢাকা বিশ্ববিদ্যালয় একাডেমিক ইনস্টিটিউট হিসাবে অনেকগুলো লিগেসি থাকা দরকার ছিল। যেমন আমরা যদি বলি যে আমাদের যে কারিকুলাম সেটা একদিকে চলে, আবার জব মার্কেটের যেই চাহিদা সেটা পুরো বিপরীত দিকে। ফলে এই দুইটার মধ্যে যে অ্যালাইনমেন্ট হওয়া দরকার, কিন্তু সেই সমন্বয়টা আমরা আসলে জাতীয়গতভাবে করতে পারিনি। কোনো কারিকুলামই আমাদের আসলে যে প্র্যাকটিস জগতের যে চাহিদা তার আলোকে হয় নাই। আমরা যদি বলি যে আসলে কেন হয়নি, সেটা নিয়ে আলাপ হতে পারে। যেমন বিশ্ববিদ্যালয়ের যে কারিকুলাম সেটা আসলে ডিজাইন করে, মডিফাই করে হচ্ছে বিশ্ববিদ্যালয়ের প্রফেসররা, বা এটা পাশ হয় একাডেমিক কাউন্সিলে। তো এই একাডেমিক কাউন্সিলের সদস্য আমাদের প্রফেসররা, মানে বিশ্ববিদ্যালয়ের যে কারিকুলাম এটা সংযোজন, বিয়োজন কিংবা সংস্কার, এটার টোটাল অথরিটি হচ্ছে বিশ্ববিদ্যালয়ের প্রফেসরদের। তারা যেভাবে চাইবেন সেভাবে এটা ডেভেলপ হবে। এখন এইটা ডেভেলপ করার জন্য আমাদের প্রফেসরদের নিজেদের ডেভেলপ করতে হবে। তো তারা আসলে এটা চান কিনা, যেমন একটা কারিকুলাম প্রতিনিয়ত জগতের সাথে, প্র্যাকটিস জগতের সাথে যে আপডেটেড হচ্ছে, এটাকে আপডেট করতে হলে প্রফেসরকে আপডেটেড থাকতে হবে। ফলে ওই প্রফেসর নিজে আসলে রিসার্চকে পছন্দ করেন কিনা, ভালোবাসেন কিনা, কিংবা এই প্রতিনিয়ত নিজেকে আপডেটেড করা, কারিকুলামকে আপডেটেড করা এবং শিক্ষার্থীদেরকে ওইভাবে আপডেটেড করার মানসিকতা রাখেন কিনা। আমরা কিন্তু যদি সামগ্রিকভাবে দেখি তাহলে এই চিত্রটা খুবই নাজুক। এটার আরেকটা বড় কারণ হচ্ছে কিছু টিচার বা বড় একটা অংশ টিচার আসলে রিসার্চ করেন, তারা এই জিনিসগুলোকে আপডেট করতে চান, ডেভেলপ করতে চান, কিন্তু আমরা যে বলছি যে শুধু একাডেমিক কাউন্সিলের উপর বিষয়টা নির্ভর করে, ব্যাপারটা তাও না। এখানে প্রশাসন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তারা আসলে এটাকে চান কিনা, যে বিশ্ববিদ্যালয় প্রশাসন এই বিষয়গুলোতে নজর রাখেন কিনা। তো এটা ম্যাক্সিমাম সময় পলিটিক্যাল, বিশ্ববিদ্যালয় প্রশাসনগুলো পলিটিক্যাল পার্টির দ্বারা, এই সরকার যে সরকার ক্ষমতায় থাকেন তাদের দ্বারা নিয়ন্ত্রিত হয়। তো একটা অংশ যদি, বড় একটা অংশ শিক্ষক যদি চান যে কারিকুলামটা ডেভেলপ করতে, কিন্তু ওই গুরুত্বপূর্ণ পদে থাকা প্রশাসনিক বিশ্ববিদ্যালয়ের দায়িত্বশীলরা তারা যদি এই দিকে যদি নজর না দেন বা এটা নিয়ে কাজ করতে না চান, তাহলে আসলে আমাদের কারিকুলামটা ডেভেলপ হচ্ছে না। এখন ক্যারিয়ার ডেভেলপমেন্ট এটা কি মানে পুরোপুরি কারিকুলাম ডেভেলপমেন্টের উপরে ডিপেন্ডেন্ট? পুরোপুরি না, বাট এটা একটার সাথে আর একটা সম্পর্কিত।
আচ্ছা, আমি তার যদি মানে আপনি প্রকারান্তরে আপনার যে ফিল্ড বা আপনি যেই সম্পাদকীয় পদে আছেন সেখানে আপনি কাজ যতটুকু করেছেন কিংবা যতটুকু করেননি সেটির অনেকটা দায়ভার আপনি প্রফেসরদের উপর দিয়ে দিচ্ছেন। না, আমি আপনাকে বলি, যেমন ধরেন কর্পোরেটগুলোতে যেখানে আমাদের সবচাইতে জব মার্কেটটা বড়, তারা কি চায়? তারা সফট স্কিল চায়। হ্যাঁ, কিন্তু আপনি যদি পুরো কারিকুলাম খোঁজেন, আমাদের ইউনিভার্সিটিতে কিন্তু কখনোই সফট স্কিলকে কারিকুলামের ভিতরে থেকে পড়ানো হয় না, এখানে টোটালটা হার্ড স্কিল। এখন ব্যাপারটা হলো যে সফট স্কিলের আমরা প্রোগ্রাম করলাম, আমি অনেকগুলো প্রোগ্রাম করেছি, হ্যাঁ, হল ভিত্তিক কিছু সফটওয়্যার স্কিলে প্রোগ্রাম করেছি, কিছু সেন্ট্রালে করার চেষ্টা করেছি। তো আসলে কত শতাংশ স্টুডেন্টকে আমি কভার করতে পারবো? আমি হলে প্রোগ্রাম করেছি, সেখানে দেখা যাচ্ছে যে একটা হলে 800-1000 স্টুডেন্ট থাকে, আসতেছে মাত্র 100 জন, এবং প্রোগ্রাম করতে পারতেছে মাত্র একটা। আচ্ছা, তারা বাধ্য না এখানে এই প্রোগ্রামটা করার জন্য, এই স্কিলটা শেখার জন্য। সো এই যে বাইরে ইনস্টিটিউট কিংবা অর্গানাইজেশন কিংবা ধরেন যে নিজের চেষ্টায় আসলে কতটুকু সে নিজেকে ডেভেলপ করতে পারবে যদি না আমার একাডেমিক কারিকুলামের ভিতরে থাকে, আমি কতজন শিক্ষার্থীদেরকে নিয়ে প্রোগ্রাম করতে পারবো বা কতজনকে এই স্কিলটা শেখাতে পারবো। সো এটা যদি আমার কারিকুলামের ভিতরে থাকতো তাহলে আমি পছন্দ করি কিংবা না করি, আমি কিন্তু বাই ডিফল্ট স্কিল হচ্ছি। আপনার ডাকসু থেকে কি প্রেশার ক্রিয়েট করেছেন কারিকুলামে এই বিষয়গুলো, বিশেষ করে ফার্স্ট সফট থিং স্কিলটা? হচ্ছে এটা ভয়েস রেজ হওয়া উচিত, অ্যাওয়ারনেসটা তৈরি হওয়া উচিত, আমাদের শিক্ষার্থীদের ভিতরে আগে অ্যাওয়ারনেসটা তৈরি হতে হবে। সেই জায়গাটা কি আপনারা অ্যাওয়ারনেস তৈরি করার কাজ করছেন? আমরা চেষ্টা করছি, খুব ভালোভাবে যে সফল হয়েছে ব্যাপারটা তা না। ওই যে বললাম যে আমরা আসলে একাডেমিক বিষয়গুলোতে আমরা আসলে মতামত দেওয়া কিংবা পার্টিসিপেট করতে একটু অনীহা আছে। সো সেই জায়গায় আমাদের অনেক বেশি কাজ করতে হবে। ফার্স্ট আগে অ্যাওয়ারনেস তৈরি হতে হবে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যদি মনে করেন যে তাদের একাডেমিক কারিকুলামের আধুনিকায়ন হওয়া উচিত এবং এটাকে প্র্যাকটিস জগতের যে ডিমান্ড রিকোয়ারমেন্ট সেটার সাথে আসলে সমন্বয় হওয়া উচিত, কিংবা আমার সোজাসুজি যে জব ফিল্ড তার সাথে সমন্বয় হওয়া উচিত, এই অ্যাওয়ারনেসটা যদি শিক্ষার্থীদের মধ্যে তৈরি হয়, শিক্ষকদের মধ্যে তৈরি হয়, তাহলে এটা কারিকুলাম সংশোধন হওয়া এবং এটা ডেভেলপ হওয়া এটা অটোমেটিক হয়ে যাবে। কেরিয়ার ডেভেলপমেন্ট সম্পাদক হিসেবে নির্বাচিত হওয়ার পর চেষ্টা করেছি সবগুলো ইশতেহারে টাচ করার জন্য। আমরা বাংলাদেশ স্কিল সামিট নামক একটা প্রোগ্রাম করেছি। আমি একটু আগে যেটা আপনাকে বলতেছিলাম যে আমাদের এই যে ইন্ডাস্ট্রি, একাডেমি এবং গভর্নমেন্ট, এইটার যে একটা লিঙ্কেজ থাকা উচিত বা একটা অ্যালাইনে কাজ করা উচিত, সেটার জন্য প্রথমত প্রয়োজন একাডেমি, ইন্ডাস্ট্রি এবং গভর্নমেন্ট ডায়ালগ, অর্থাৎ একই টেবিলে বসে ইন্ডাস্ট্রির প্রতিনিধি থাকবেন, একাডেমিয়ার প্রতিনিধি থাকবেন এবং গভর্নমেন্টের নীতি নির্ধারকরা থাকবেন। তারা আলোচনা করে তারা একটা পথ তৈরি করবেন যে আসলেই আমরা কিভাবে শিক্ষাঙ্গনকে ইন্ডাস্ট্রির সাথে অ্যালাইন করে গভর্নমেন্টের জন্য, রাষ্ট্রের জন্য একটা যুগোপযোগী মানে আধুনিক এবং বাস্তবসম্মত আসলে ইনস্টিটিউট এবং ইন্ডাস্ট্রি করতে পারি। তো আমি সেরকম একটা প্রোগ্রাম করার চেষ্টা করেছিলাম। আমার প্রোগ্রামে প্রায় 6 জন ভাইস চ্যান্সেলর আসছিলেন, তারপরে 5 জন ইন্ডাস্ট্রির লিডার এবং গভর্নমেন্টের কিছু নীতি নির্ধারক, সচিব পর্যায়ের লোকজন এসেছিলেন। তো এখানে আমরা এই চেষ্টাগুলো করেছি। এর বাইরে গিয়ে কো পার্টনার হিসাবে আমরা ইন্টারন্যাশনাল একটা সেমিনার করেছি, স্টুডেন্টদের নিয়ে রিসার্চ কনফারেন্স করার চেষ্টা করেছি এবং বেশ কিছু হলে আমরা সফট স্কিলের যেই ট্রেনিং, যেমন পাবলিক স্পিকিং, প্রেজেন্টেশন স্কিল, এগুলো নিয়ে খুব ভালো মানের ট্রেনারদেরকে নিয়ে এসে প্রোগ্রাম করেছি। এবং আমাদের ডাকসুর যে ছাদ, সেখানে 4টা ব্যাচে শিক্ষার্থীদেরকে ফ্রি ইংলিশ স্পিকিং কোর্স অলরেডি সম্পন্ন। আমরা ঈদের পরে হয়তো আবার 4টা ব্যাচে যাব। এর বাইরে একটা নাগরিক সেবা কেন্দ্র স্থাপন করেছি এবং আরও অনেকগুলো বিষয় নিয়ে চেষ্টা করছি। কিছু বিষয় কনফিডেন্সিয়াল, যেহেতু আমি আপনাকে আগে বললাম যে আসলে শুভাকাঙ্ক্ষী যেরকম আছে ঠিক সেইভাবে বিভিন্ন প্রজেক্ট বাস্তবায়নে বাধাগ্রস্ত তৈরি করতে পারে, এরকম অনেক আছে, যার কারণে বলছি না। ইনশাআল্লাহ যদি বাস্তবায়ন হয় তাহলে দেখতে পারবেন। আপনার যে কাজগুলো করছেন, এই কাজগুলো করতে গিয়ে সেখানে আমি যদি খুবই কমন একটা ওয়ার্ড ইউজ করি, ফ্রি মিক্সিং, সেটি কিন্তু হচ্ছে। ছেলেমেয়েরা যেহেতু সম্পাদকীয় পদগুলোতে এখানে বিভিন্ন নারী শিক্ষার্থীরা রয়েছে, বাট শিবিরের আইডিওলজিক্যাল জায়গা থেকে এই জায়গাটা আবার খুবই স্ট্রিক্টলি দেখা হয়। সেই জায়গা থেকে আমি যে প্রশ্নটা করতে চাই যে আসলে শিবির তো একটা স্পিরিচুয়াল একটা পাওয়ার নিয়ে কাজ করে। সেখান থেকে ডাকসুতে অথবা এই ছাত্র সংসদ নির্বাচনে কাজ করতে গিয়ে আপনারা কি কিছুটা পিছিয়ে পড়েছেন? দেখেন, প্রশ্নটা খুব গুরুত্বপূর্ণ এবং একই সঙ্গে সেন্সিটিভ। আমি কোনো জাস্টিফিকেশন দেব না।
ধরেন ইসলামের যে সীমা লঙ্ঘন করা, বা ধরেন যে পাপ করা, বা কোনো একটা বর্ডার দেওয়া হয়েছে এটা লঙ্ঘন করা, এটা একটা পাপ। এটাকে এন্টারটেইন করা, এনজয় করা, এটা আর একটা পাপ। এবং এইটার জাস্টিফিকেশন তৈরি করা, এটা আর একটা পাপ, এবং এটা আকীদার সাথে সম্পর্কিত। সো ছাত্র শিবির অ্যাজ আ অর্গানাইজেশন হিসাবে কিংবা এর যারা নেতাকর্মী আছেন ব্যক্তি পর্যায়ে দায়িত্বশীল কিংবা কর্মী, তাদের যে কারো দ্বারাই যে কোনো ধরনের সীমালঙ্ঘন হওয়া বাস্তবসম্মত, এটা হতে পারে। কিন্তু আমরা সেটা এন্টারটেইনও করি না এবং সেটা জাস্টিফিকেশনও দিই না। আমরা যেটা করি সেটা হচ্ছে, আমাদের একটা প্রোগ্রামে একটা পরিভাষা আছে, এটাকে আমরা বলি এহতেসাব। সো এহতেসাব হচ্ছে নিজেদের মধ্যে পারস্পরিক পর্যালোচনা দিয়ে আত্মসমালোচনা করা এবং সংশোধনের পথ তৈরি করা। সো ছাত্র শিবির যে ভুল করতে পারে বা তাদের দ্বারা যে কোনো পাপ সংগঠিত হতে পারে কিংবা অর্গানাইজেশন হিসেবে হতে পারে, ভুল করতে পারে, এইটা ট্রু। যার কারণেই মূলত ইহতেসাবের মতো একটা পরিভাষা, যেন ফর্মাল প্রোগ্রামগুলোতে ইহতেসাব রাখা হয়। এটা সত্য যে কিছু সীমালঙ্ঘন আমরা করে ফেলেছি শরীয়তের দৃষ্টিতে, কিন্তু এটা আমরা জাস্টিফিকেশন দিচ্ছে না। আমি আগেই বলছি খুবই সেন্সিবল কোশ্চেন, বাট আমি কোনো জাস্টিফিকেশন দেব না। তবে জনপ্রতিনিধি হিসাবে কিংবা শিক্ষার্থীদের প্রতিনিধি হিসাবে আমাদের যে দায়িত্ব, সে দায়িত্ব পালন করতে গেলে কিছু জায়গায় হয়তো এই সীমা লঙ্ঘন করাটা একটু বেশি সহজ হয়ে যায়, কিংবা এটা একটা বর্ডারের কাছাকাছি। আমরা চেষ্টা করলে এটা পারি। ব্যাপারটা এমন না যে মেয়েদের সাথে বা ছাত্রীদের সাথে কথা বললে সীমা লঙ্ঘন হয়ে যাবে, ব্যাপারটা তেমন না। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহিলা সাহাবীদের সাথে কথা বলতেন, কিন্তু এটার একটা সীমারেখা আছে। আমাদের কারো দ্বারা হয়তো কখনো কখনো এই প্রয়োজনীয়তার একটা ব্যাপার থাকে। হ্যাঁ, সো এটা ডিপেন্ডস অন পরিস্থিতি এবং আমরা যে কাজ করি সেটার বাস্তবতা। সেই জায়গা থেকে আসলে একজন মানুষ যখন বোঝেন যে আসলে আমি প্রয়োজনের অতিরিক্ত কিছুই করছি না, এবং এমন একটা উসুলও আছে যে আয-যরুরাতু তুবিহুল মাহযুরাত। হয়তো সেই জায়গা থেকে আপনারা যদি সেই ফিলিংসটা নিয়ে কাজ করেন, আমি বিশ্বাস করি যে আল্লাহ রাব্বুল আলামিন নিশ্চয়ই আপনাদের এই ব্যাপারটিকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এখানে একটা জিনিস বলে রাখি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রী বলেই যে সবাই মানে ফ্রি মিক্সিংয়ে উদ্বুদ্ধ, ব্যাপারটা এরকম না। আমি এটার সাথে স্ট্রিক্টলি দ্বিমত করতে চাই। আমি যেটা আমার 6-7 বছরের যে বিশ্ববিদ্যালয়ের যে এক্সপিরিয়েন্স, এখানে হিউজ পরিমাণ কনজারভেটিভ শিক্ষার্থী আছেন, নারী শিক্ষার্থী আছেন, যারা নিজে থেকে ডিস্টেন্স মেনটেন করতে চান। আমরা যেটাকে আপনারা যেটাকে মেনশন করছেন বা আমরা যেটাকে মেনশন করছি, এই সংখ্যাটা কম। ফলে এইটার কিন্তু ঝুঁকিটা দুই দিক থেকেই আছে। আমাদের নারী শিক্ষার্থী মানেই যে তারা পর্দা করেন না বা হচ্ছে ইসলামের এই মৌলিক গুরুত্বটাকে, ফরজকে তারা গুরুত্ব দেন না, ব্যাপারটা এরকম না। আমার কাছে মনে হয় ক্যাম্পাসে লিবারেল বা তথাকথিত মানে এই অর্থে পোশাকের ব্যাপারে যদি আমরা বলি, যেরকম আছে এরকম বড় একটা অংশ আছে যারা খুবই কনজারভেটিভ। যার কারণে আমরা তো এই যে হিজাব ফোবিয়া শব্দগুলো শুনতে পারি। আমরা দেখি বিভিন্ন সময় পরীক্ষার হলে নারী শিক্ষার্থীদেরকে হিজাব টানা হয়, হেনস্থা করা হয় ভাইবার বোর্ডে। সো এগুলো ক্যাম্পাসে আছে। আমার কাছে মনে হয় যে এই বিষয়গুলো অ্যাড্রেস করা জরুরি অ্যাট এ টাইম। আপনি যে ইশতেহার দিয়েছিলেন, 6 মাস তো অতিক্রম করলো, আর বাকি 6 মাসে আপনার ইশতেহার কি ফুলফিল হবে? পুরোপুরি হবে না, কারণ কিছু জিনিস আছে যেগুলো আসলে আমার হাতে নেই। আমি চেষ্টা করতে পারি, সেই জিনিস যেমন আমি আপনাকে বলি, যেমন আমি চেষ্টা করবো এই কাজে, এই জন্য এবং আমি সেখানে কাজ করছি। যেমন আমার একটা বড় একটা প্রচেষ্টা ছিল যে আমাদের যে রিসার্চের বিভিন্ন টুলস নিয়ে, ই-রিসোর্স নিয়ে, তো ই-রিসোর্স নিয়ে মনে হয় আমি সবচেয়ে বেশি এফোর্ট দিয়েছিলাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সাথে। আমি প্রায় ফর্মাল ইনফর্মাল 22 থেকে 25টা মিটিং করেছি। তো সর্বশেষ আপডেট হলো আমি একটা ই-রিসোর্স স্টুডেন্টদের জন্য অ্যাভেলেবেল করতে পারিনি, কারণ এটা অ্যাভেলেবেল করতে গেলে ফান্ডের প্রয়োজন হয়। তো বিশ্ববিদ্যালয় ফান্ড দেয়নি, সো আমি পারিনি। ইভেন আপনারা ডাকসুতে দেখলাম যে বিভিন্ন জায়গা থেকে ইফতারের জন্য ফান্ড ক্রিয়েট করছেন। হ্যাঁ, আমরা তার কি ফান্ড দেখলাম হসপিটালের জন্য করেছেন, কিন্তু আপনি এই জায়গাতে আপনি ফান্ড এখানে যারা ফান্ড করে বা স্পন্সর করে তাদেরও একটা ব্যবসায়িক একটা উদ্দেশ্য থাকে। তো সবগুলো ব্যাপারে তা করা যায় না। যেমন আমি যদি শুধু মানে এগুলো অনেক এক্সপেন্সিভ,
আমি যে রিসোর্সের কথা বলতেছি এগুলো অনেক বেশি এক্সপেন্সিভ, এবং এইটাকে স্পন্সর নিয়ে হয়তো অল্প কিছু লিমিটেড স্টুডেন্টদের জন্য সাময়িক সময়ের জন্য অ্যাভেলেবেল করা যেতে পারে, কিন্তু আমরা তো চাই এটা এডুকেশনের একটা পার্ট, রিসার্চের পার্ট। তো ফলে এটা লং টাইম এইটা পলিসির ভিতরে থাকা উচিত, যে ইউজিসি থেকে যে বরাদ্দ দেওয়া হবে সেটার একটা ফান্ড, গবেষণার একটা ফান্ড এই খাতে বরাদ্দ হবে, সেখানে স্টুডেন্ট, শিক্ষক সবাই এখান থেকে উপকৃত হবে। ফলে ফার্স্ট যেটা চেষ্টা করতে হচ্ছে আমাদের সেটা হলো অ্যাওয়ারনেস তৈরি করতে হচ্ছে। সো এই যে আপনি যেটা বলছেন যে সব কিছু পারবো কি না, এই অংশে আমি সর্বোচ্চ চেষ্টা করেছি, বাট আসলে ফান্ড না থাকার কারণে বা বিশ্ববিদ্যালয়ের সহযোগিতা না থাকার কারণে আমি আপনাকে যদি আর একটু স্পেসিফিকভাবে বলি যে সর্বশেষ আমার যে মিটিংটা ছিল বিশ্ববিদ্যালয়ের টপ 5 যেই প্রশাসনিক পদ তাদের সাথে আমি এককভাবে একটা মিটিং করেছিলাম। সেখানে আমাকে এই পজিশনের একজন টিচার আমাকে বেশ ধমকের সুরেই বলেছিলেন যে তুমি আমাকে বলো যে স্কোপাস তোমার কোন কাজে লাগবে, তুমি আমাকে বলো স্কোপাস কী কাজে লাগবে, তোমার কেন তোমার স্কোপাস লাগবে। আচ্ছা, সো মিটিংয়ে আমি স্তব্ধ হয়ে গেছি যে স্যার আপনাকে যদি আমাকে বুঝাইতে হয় যে স্কোপাস কেন লাগবে, তাহলে আমি আসলে এই আর্গুমেন্টে যাব না, কারণ আপনি বলেন যে আসলে আমাদের কি লাগবে সেটাকে অ্যাভেলেবেল করেন। একটা হলো যে ধরেন আমাদের টাকা পয়সা নাই, অভাব আছে, কিংবা ফান্ড নাই, সেটা একটা বিষয়। আর একটা হলো যে আমরা চেষ্টা করি দেখি এটাকে কীভাবে ম্যানেজ করা যায়, কয়েকটা আমরা ইউজিসির দিকে যাই, কিংবা আমরা এটার জন্য আলাদা বরাদ্দের জন্য চেষ্টা করি, কিংবা পাবলিক ইউনিভার্সিটিগুলো একটা কনসোর্টিয়ামের মাধ্যমে ব্যবস্থা করা যায় কিনা, কিংবা প্রাইভেট ইউনিভার্সিটিগুলোতে এগুলো আছে তারা কিভাবে করেন, আমরা একটা কনসোর্টিয়ামের মাধ্যমে অল্প খরচে কিভাবে করতে পারি। কিন্তু অ্যাপ্রোচ যখন হয় যে তোমার কেন লাগবে, তখন আসলে ডিফিকাল্ট। সো আমাদের অনেকগুলো কাজই প্রশাসনের এরকম অনীহা এবং অনেকটা মানে বাধাগ্রস্ত তৈরি করার কারণে আমরা আসলে পারতেছি না। জনাব মাঝার, আপনাকে দেখেছিলাম মাস্টার্সে আপনি সম্ভবত ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েছেন। আমরা সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের যে কমিটি হয়েছে ইসলামী ছাত্র শিবিরের, সেখানে দেখলাম 21 জনের মধ্যে 7 জন টপার এবং আপনিও তার মধ্যে একজন। তো এই যে টপারদেরকে নিয়ে কমিটি করা, এটা কি একটা পলিটিক্যাল কমিটি হিসেবে আমরা চিন্তা করব, নাকি এটাকে একটা ক্যারিয়ার ওরিয়েন্টেড একটা কমিটি হিসেবে আমরা এটাকে চিন্তা করতে পারি? ছাত্র শিবির যে কমিটি বা আপনি যে কোশ্চেনটা করলেন, এটা মূলত ধারণা তৈরি হওয়ার পিছনে কারণ হলো বিগত বা এক্সিস্টিং অন্যান্য ছাত্র সংগঠনের সাথে কম্পেয়ার জনিত কারণে। আমার কাছে মনে হয় যে একটা ছাত্র সংগঠনের মূল কাজ হচ্ছে ছাত্রদের কল্যাণে কাজ করা। আচ্ছা, সো ছাত্রদের মূল কাজ হচ্ছে, ছাত্র যদি আমরা সংজ্ঞায়ন করি তাহলে তো পড়াশোনা তার সাথে থাকবে। আমাদের যেটা হয়েছে যে বিগত সময়ের যে এক্সপিরিয়েন্স, সেটা হলো যে একজন ছাত্র নেতা তিনি হয়তো 3-4 বছরে অ্যাডপ্ট দেবেন, বা তার অনেক বেশি বয়স হবে, কিংবা তিনি পড়াশোনা থেকে অনেক বেশি দূরে থাকবে। তো এইটা ছাত্র শিবিরের সাংগঠনিক যে কাঠামো, কিংবা অন্যান্য এক্সিস্টিং ছাত্র সংগঠনের যে সাংগঠনিক কাঠামো বা তাদের যে এক্সিস্টিং যে কর্মকাণ্ড, এইটার একটা পার্থক্যের কারণেই মূলত এটা তৈরি হয়েছে। ধরেন আমরা ছাত্রলীগের আমলে কি দেখেছি, ছাত্র সংগঠনের কাজ হচ্ছে যে যখন প্রধানমন্ত্রী কিংবা কোনো নেতা যখন ক্যাম্পাসে আসবেন, কিংবা কোনো প্রোগ্রামে বিশ্ববিদ্যালয়ের সভাপতি হইতে পারে, তারপরে কেন্দ্রীয় সভাপতি হইতে পারে, ক্যাম্পাসে যখন মধুর ক্যান্টিনে যখন আসবেন, তখন হল থেকে সবাই গিয়ে তাকে প্রোটোকল দিতে হবে, হাততালি দিতে হবে, সালাম দিতে হবে। আচ্ছা, এইটা একটা ছাত্র সংগঠনে কীভাবে কাজ হইতে পারে? ছাত্র সংগঠনের এটা তো একটা পুরো দাস প্রথার কাজ, লাইক একটা সেলিব্রিটি, যে আমরা আমাদের একজন সিনিয়র ছাত্র নেতা, তিনি ক্যাম্পাসে আসছেন, তাকে আমরা প্রোটোকল দিচ্ছি, হাততালি দিচ্ছি, এই ছাড়া ছাত্র সংগঠনের কোনো কাজ দেখি না আমরা। এর বাইরে গিয়ে বিভিন্ন গ্রুপিং, তারপরে ঊর্ধ্বতনীয় নেতাকর্মীদের হচ্ছে খুশি করা, ইত্যাদি ইত্যাদি। সো এইটা যেহেতু ছাত্র সংগঠনের কাজ হইতে পারে না বাস্তবিক অর্থে, ছাত্র শিবিরের এই নতুন ধারণাটাই থেকে মূলত আপনাদের এই কোশ্চেন বা অনেকের কোশ্চেন তৈরি হয়। এবং একটা ছাত্র সংগঠনের মূল কাজ কিন্তু হতে পারে যে ছাত্র সংগঠনের আজকে যারা ছাত্র নেতা তারা কিন্তু আগামী দিনের জাতীয় নেতা। ফলে তারা যদি তাদের বেস জ্ঞানগত জায়গায় বা একটা দেশ পরিচালনার জন্য যে দক্ষতা যোগ্যতা প্রয়োজন, সেটা যদি তার ছাত্র সংগঠনের মধ্য দিয়ে যদি না শেখে, তাহলে জাতীয় নেতা হওয়ার পর সে আসলে দেশকে, রাষ্ট্রকে কতটুকু সার্ভ করতে পারবে। আপনি গ্রুপিংয়ে যে কথাটি বললেন যে আসলে ছাত্র সংগঠনগুলোতে গ্রুপিং হয়,
বা আপনি দাস প্রথার কথাও বলেছেন। আমি যদি গ্রুপিং ধরে একটা প্রশ্ন রাখি যে আপনাদের যিনি ভিপি জনাব সাদিক কায়েম, তাকে আমরা দেখেছি তিনি ছাত্র শিবিরের প্রকাশনা সম্পাদক ছিলেন গত কমিটিতে, এবং এই কমিটিতে তিনি সম্ভবত আন্তর্জাতিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি কি কোনোভাবে গ্রুপিংয়ের শিকার হয়ে তিনি ঊর্ধ্বতন কোনো পদে দায়িত্ব না পেয়ে, আমি বলবো যে সমান্তরাল অথবা তার চাইতেও ছোট কোনো পদে দায়িত্ব পালন করছেন? দেখেন, এখানে ঊর্ধ্বতন পদ বলতে আপনি কি বুঝাইছেন আমি জানি না। এখানে ঊর্ধ্বতন পদ হচ্ছে সভাপতি এবং সেক্রেটারি। এর বাইরে সকল সম্পাদকীয় পদে সমান গুরুত্বের। কোনোটার কাজ বেশি থাকতে পারে, কোনোটার কম থাকতে পারে, কিংবা ভিজিবিলিটি কম বেশি থাকতে পারে। যেমন যিনি প্রচার সম্পাদক, তার কাজ হচ্ছে যে বিভিন্ন সংগঠনের মুখপাত্র হিসেবে কাজ করা, ফলে তার ভিজিবিলিটি বেশি থাকতে পারে। এর মানে এই না যে সংগঠন তাকে বেশি প্রায়োরিটি দিচ্ছে। আবার ইন্টারনালি হয়তো সংগঠনের যেহেতু ইন্টারনাল বিষয় একটা কাজ থাকে, সেখানে হয়তো অন্য কোনো সম্পাদকের বেশি কাজ থাকতে পারে, হয়তো অফিস সম্পাদক ইত্যাদি। ফলে এইটা কারো বেশি কাজ, মানে এই যে গ্রেডিং, সম্পাদকের গ্রেডিং, ছাত্র শিবিরের সম্পাদকের গ্রেডিং নাই, দায়িত্ব সবগুলো সমান। যেটা হয় যে পরবর্তীতে এই সম্পাদকদের ভিতর থেকে সদস্যরা তাদের প্রত্যক্ষ ভোটে একজন পরামর্শে একজন সেক্রেটারি নির্বাচন করেন এবং সভাপতি নির্বাচন করেন। এরকম অনেক হয়েছে যে সোজা এই প্রচার সম্পাদক থেকে অফিস সম্পাদক হয়েছেন, অফিস থেকে সেক্রেটারি হয়েছেন, কিংবা প্রকাশনা থেকে অফিস আসছেন। তো আপনি কোনো সিকোয়েন্স খুঁজে পাবেন না যে একটা সিকোয়েন্সই বারবার মেনটেন করা হচ্ছে। আপনি জনাব সাদিক কায়েমকে ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি অথবা কেন্দ্রীয় সভাপতি হিসেবে দেখতে চান কিনা? এটা আমার দেখার বিষয় না, এটা সদস্যদের দেখার বিষয়, এবং সদস্যরা দেখে সেটা আমি এখানে বলবো না। কারণ আমরা যে ভোট, এটা আমাদের আমানত, আমরা ওইভাবেই আমরা সেই কাগজে লিখে মতামত বা পরামর্শ দেই। আমরা অনলাইনে দেখতে পাচ্ছি সাদিক কায়েমের ব্যাপারে এই ধরনের আলাপ ভেসে বেড়াচ্ছে যে তিনি সম্ভবত ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে নির্বাচন করবেন। আপনাদের যিনি ভিপি, তাকে কি ডাকসু থেকে ছেড়ে দিয়ে তাকে সিটি কর্পোরেশনে দেবেন, নাকি ডাকসুতেই রেখে দেবেন? না, প্রথমত হচ্ছে যদি তিনি মনোনয়ন পান কিংবা নির্বাচন করেন, তাহলে ডাকসুর পদ থেকে যে পদত্যাগ করতে হবে ব্যাপারটা তা না। ডাকসুতে পদে থেকেও তিনি মেয়রের নির্বাচন করতে পারেন। এটা তার ব্যক্তিগত ইচ্ছা, তিনি নির্বাচন করবেন নাকি করবেন। আমরা বিগত সময় দেখেছি যে ডাকসুর ভিপি থাকা অবস্থায় একজন এমপি নির্বাচন করে পার্লামেন্ট মেম্বার হয়েছেন। সো এইটা ওনার উপর ডিপেন্ড করতেছেন, উনি একই সঙ্গে দুইটা জিনিস চালাতে পারবেন কিনা, কন্ট্রিবিউশন করতে পারবেন কিনা। এটা টোটালি ডিপেন্ড অন হিম। এখন পর্যন্ত ডাকসুর শীর্ষ 3 পদে যারা রয়েছেন, তাদেরকে যদি আমি মার্কিং করতে বলি, আপনি ডাকসু ভিপি কিংবা জিএস তাদেরকে 10-এ কত দেবেন? ভিপিকে 10-এ 9 দেবো প্রচেষ্টার কারণে, জিএসকে 5 দেবো, ইজিএসকে 4 দেবো। কেন জিএস এবং জিএস হাতে কম পাবে কেন? ওভারঅল তাদের প্রচেষ্টা কম? না, এটা হতে পারে না, এটা শিক্ষার্থীরা মূল্যায়ন করবে। না, আপনি বললেন প্রচেষ্টার কারণে একজন 9 পাচ্ছেন 10-এ। এটা কম্পেয়ার করে দিয়েছি, কম্পেয়ার করেছি। আপনি যেহেতু 3 জনের নাম বলেছেন, আচ্ছা, আমি তাদের ভিতরেই কম্পেয়ার করে দিয়েছি। একজন জিএস হিসেবে আপনি তাহলে ফরহাদকে কত দেবেন? আমি দিয়েছি অলরেডি। সেটা তো কম্পেয়ার করেছেন, বাট আমি যদি সেপারেটলি একেবারে স্বতন্ত্র প্রশ্নটা করি যে জিএস হিসেবে এখন পর্যন্ত 6 মাসের কাজ বা 6 মাসের পারফরমেন্স দেখে আপনি তাকে কত দেবেন? আমি 10-এ 5 দেবো। কেন? আরও অনেক বেশি কন্ট্রিবিউশন করার বা প্রচেষ্টা দেওয়ার সুযোগ ছিল। সম্ভবত সেটা প্রত্যাশার জায়গায় আমার যে প্রত্যাশা, কারণ আমি ডাকসুর একজন সম্পাদক হলেও আমার নিজের কাছে, আপনি যদি আমাকে গ্রেডিং দিতে বলেন, আমি নিজেকে গ্রেডিং করি, কারণ আমার নিজের কাছে আমার একটা প্রত্যাশা আছে। কত দেবেন নিজেকে? আমি নিজেকে কত দেব না, এটা শিক্ষার্থীদের উপর ছেড়ে দিই, শিক্ষার্থীরা আমাদেরকে মোটা দাগে ডাকসুর এখন পর্যন্ত 2টা ব্যর্থতা বলেন। এটা চিন্তা করতে অনেক হবে। ব্যর্থতা, আপনি খুঁজে পাচ্ছেন না কোনটা বলবেন? অনেক ব্যর্থতা আসলে। এখন বলেন যে ডাকসুর ব্যর্থতা বলেন 2টা। ডাকসু হয়তো এক্সপেকটেশনের জায়গায়, শিক্ষার্থীদের যে এক্সপেকটেশন ছিল সেই জায়গায় পূর্ণভাবে হয়তো আস্থাটা অর্জন করতে পারে নাই। এটা একটা ডাকসুর ব্যর্থতা হতে পারে। যদিও আসলে অনেক ধরনের সংকীর্ণতা এবং অনেক ধরনের পথপিচ্ছিল রাস্তা, আমরা আসলে এই পর্যন্ত যে আসতে পেরেছি, এটা একটা ডাকসুর সফলতা হতে পারে। যেমন ডাকসু এর আগে কখনো আসলে এইভাবে ফাংশনই করে নাই। ডাকসুর অফিস এবং ডাকসু ছাত্রদেরকে নিয়ে যে ধরনের কাজ এবার করেছে, সম্ভবত এর আগের ডাকসুগুলোতে কখনো এই কনসেপ্ট ছিল না যে আসলে ডাকসু ওয়েলফেয়ার করতে পারে স্টুডেন্টদের জন্য। ম্যাক্সিমাম সময় আমার কাছে মনে হয়েছে এটা বেশিরভাগ ক্ষেত্রে পলিটিক্যাল প্ল্যাটফর্ম হিসেবেই বেশি
গুরুত্বপূর্ণ ছিল। কিন্তু শিক্ষার্থীদের যে ছোট ছোট সমস্যা সেগুলোর ব্যাপারে যে অ্যাড্রেস করা এবং কিছু করার চেষ্টা করা, প্রচেষ্টা করা, সেইটা মনে হয় ডাকসুতে আছে। তবে যেই ইশতেহার ডাকসুর ব্যর্থতা বলছেন না সফলতা বলছেন? আমি বলছি যে এই অর্থে সফলতা, আবার ব্যর্থতা হচ্ছে যেই পরিমাণ এক্সপেকটেশন হয়তো শিক্ষার্থীদের আমাদের প্রতি ছিল ওভারঅল ডাকসুর এবং সম্পাদকীয় পদগুলোর প্রতি, সেটা হয়তো আমরা ফুলফিল করতে পারি, হয়তো না, আমরা আসলে ফুলফিল করতে পারিনি। তবে আমরা সময় আছে, আপনাদের আমাদের হাতে 6 মাস সময় আছে, আমরা চেষ্টা করছি। আগামীতে নিয়মতান্ত্রিকভাবে আবার যখন ডাকসু হবে তখন সেখানে শিবির প্যানেল থেকে ভিপি পদে কে লড়বেন? এইটা ছাত্র শিবিরের তৎকালীন বা সে সময় দায়িত্বশীলরা নির্বাচন করবেন যে আসলে কাকে ভিপি পদে উপযোগী। এটা এখন থেকে বলার মতো বিষয় না এবং এখন থেকে নির্বাচিত করারও বিষয় না। এটা যখন সময় আসবে সেই সময় দায়িত্বশীল যারা থাকবেন তারা এটা আলোচনা করে, পরামর্শ করে, এবং শুধু ভিপি না, পুরো প্যানেলে কে কে থাকবেন এটা পরামর্শের ভিত্তিতে তারা নির্ধারণ করবেন। আপনাকে যখন ডাকসুর ব্যর্থতা জিজ্ঞেস করলাম, আপনি মোটা দাগে বলা যায় যে সফলতা বললেন। আমি যদি সফলতাকে, অনেক কাজ করেছেন আপনারা, আমরা দেখেছি, আমি যদি একটু মোটা দাগে টপ 3টা কাজ বা 5টা কাজ এভাবে যদি আমি একটু জানতে চাই ডাকসুর, আপনি কি বলতে পারবেন যে আসলে এই কাজগুলোকে একদম টপ লেয়ারে রাখতে পারবেন? হ্যাঁ, সেটা রাখা যায়। তবে ডাকসুর আসলে অনেক কাজই হয়েছে, আমি এভাবে টপ 3-5 এভাবে ডিফাইন করতে চাই না। ডাকসুর মোটা দাগে যদি উল্লেখযোগ্য কাজগুলোর কথা বলি, আমরা যে সমস্ত জায়গায় হাত দিয়েছি, যেমন ধরেন যে আমাদের মেডিকেল যে সেন্টার মূলত, তো সেখানে একটা বড় ধরনের সংস্কার হয়েছে। আপনারা জানেন যে প্রায় 3 কোটি টাকার মতো একটা বাজেটের টিকা থেকে এটার একটা যতদূর সম্ভব একটা আধুনিকায়ন এবং সংস্কার হয়েছে। মেসুত ওজিল যেখানে আসলো এবং দেখলাম যে উদ্বোধনের দিনে এরদোয়ানের ছেলে এসেছে। এরপরে যদি আমরা উপাসনালয়ের কথা বলি, তাহলে কেন্দ্রীয় মসজিদে প্রায় আমরা 3 কোটি টাকার মতো একটা বড় রকম সংস্কার করছি, যেটা হয়তো আপনি দেখে থাকবেন। এবং হল সংসদগুলো প্রত্যেকটা হলেই মসজিদকে নতুন করে বিভিন্ন কার্পেট দিয়ে নতুন করে সুসজ্জিত করেছে। এবং পূজার ক্ষেত্রে আমরা ডাকসু থেকে হল সংসদের শিক্ষার্থীদেরকে নিয়ে আমরা 6টা হলে এখানে প্রায় 6 লাখ টাকার বাজেট নিয়ে এসে তাদের পূজার ক্ষেত্রে সহযোগিতা করেছি। এর বাহিরে যদি আমরা বলি যে মিত্র এখানে ক্যাম্পাসে সিকিউরিটি নিয়ে বেশ কিছু কাজ করেছে। আমাদের যে স্বাস্থ্য সম্পাদক মিনহাজ ভাই, উনি হামেশাই এখন পর্যন্ত উনি বিভিন্নভাবে শিক্ষার্থীদেরকে সহযোগিতা করার চেষ্টা করেন, মেডিকেলগুলোতে ভর্তি, তারপর আইসিইউ ম্যানেজ থেকে শুরু করে ইত্যাদি। কমন রুম ক্যাফেটেরিয়া সম্পাদক অনেকগুলো দুর্দান্ত কাজ করেছে। কমন রুমগুলোর অবস্থা খুবই বাজে ছিল, সেগুলোতে নতুন করে রিনোভেশন করা থেকে শুরু করে বেশ প্রচেষ্টা করছেন। এবং সামগ্রিক প্রত্যেক সম্পাদকই তার জায়গায় সর্বোচ্চ চেষ্টা করছেন। আমি হয়তো এখানে উল্লেখ করতে পারতেছি না, তবে আমি যেটা দেখেছি যে আমাদের লজিস্টিক কম হলেও, রিসোর্স কম হলেও প্রচেষ্টার কারো ঘাটতি ছিল না। সর্বোচ্চ সবাই আন্তরিকতার সাথে সর্বোচ্চটা দিয়েছেন। এবং হল সংসদগুলোতেও যারা হলের ভিপি আছেন, জিএস আছেন, দায়িত্বশীল যারা নির্বাচিত প্রতিনিধি, সবাই তাদের জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করছেন। জনাব মাঝার, আপনি ডাকসুতে খুব চমৎকার কাজ করছেন। আপনি এখানে সবগুলো আমাদের সামনে বলেন নাই, বাট আমরা সেটা সোশ্যাল মিডিয়া, ইনফ্যাক্ট আমাদের ন্যাশনাল যে মিডিয়াগুলো রয়েছে, প্রিন্ট এবং ইলেকট্রনিক, সেখানে আমরা দেখেছি। আমি একটু জানতে চাইবো, ডাকসুতে যে সকল সদস্যরা রয়েছেন আপনারা বিভিন্ন সম্পাদকীয় পদে, সেই সম্পাদকীয় পদে যারা রয়েছেন তাদের মধ্য থেকে, কিংবা যারা শুধুই সদস্য হিসেবে আছেন, তাদের মধ্য থেকে যদি আপনার পছন্দের কোনো ব্যক্তির নাম আমি জানতে চাই, আপনি কার নাম বলবেন? অনেকের আছে, একজন কি বলতে পারবো শুধু? আমি একজনের নামই শুনতে চাই। মানে এটা কাজের উপর, পারফরমেন্সের উপর ভিত্তি করে বলছেন? ওকে, আমি 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 ব্যাপারটাকে ক্লিয়ার করি। আপনি এখানে আজ আমাদের গেস্ট চেয়ারে বসে আছেন। আমি যদি হোস্ট চেয়ারে, আমার এই চেয়ারে যদি আমি ডাকসুর কোনো সদস্যদের মধ্যে থেকে আপনাকে অপশন দেই, তাহলে আপনি কাকে চাইবেন? হোস্ট হিসেবে সর্বমিত্র। মিত্র? কেন? মিত্র ভালো বলে, আর বাকিরা খারাপ বলে? তুলনামূলক ভালো বলে। আমি কি মিত্রকে এখানে এনে দেবো? পসিবল? এখন এনে দিতে পারি, আপনি চোখ বন্ধ করলেই আমি মিত্রকে এনে দেবো। আলাদিন আছে নাকি আপনার কাছে? আলাদিনের চেরাগ আমার কাছে, ইনোভাটকের কাছে মিত্র, আলাদিনের চেরাগ, এগুলো সব অ্যাভেলেবেল। আচ্ছা, তাহলে চোখ বন্ধ করবো? শিওর?
ওকে। মিত্র, এই মিত্র, কখন চলে আসলা? কেমন আছো? আসছে, কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ। আমি সর্ববিট চাকমা। আজকের ইনোভা টক্সের আয়োজনে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। ডিরেক্ট আমি কিছু কোয়েশ্চেনে যাচ্ছি। বেসিক্যালি আজকের যে বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে আপনার এনভায়রনমেন্ট, হ্যাঁ? এনভায়রনমেন্টটা আপনার বলা যায় যে একদম মন্দের মধ্যে ভালো। এতটা মানে খুব শিক্ষার জন্য একদম খুব পজিটিভ একটা এনভায়রনমেন্ট আছে এটা বলব না। কারণ আমাদের সেই খাদ্যের যে বিষয়টা, হ্যাঁ? যে আপনার ক্যান্টিনে খাবারের যে সমস্যা থেকে শুরু করে অনেক ইস্যু, যেগুলো আমরা ভেবেছিলাম যে ডাকসু হওয়ার পরে অনেকটা বেশি লাঘব হবে। কিন্তু সেটা আমরা আমাদের মতো করে চেষ্টা করেছি। কম বেশি সেটা শুধুমাত্র আমাদের নিজেদের চেষ্টার মধ্যেও থাকলে হবে না। সেটা প্রশাসন থেকে শুরু করে আপনার যারা সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ আছে, যারা আপনার দায়িত্বপ্রাপ্ত আছে, সকলের কনসার্ন হওয়া উচিত। তো সেই জায়গা থেকে আমি আপনাকে একটু জিজ্ঞেস করতে চাই যে কিভাবে দেখছেন বিষয়টা? যে এটার ব্যর্থতা কতটুকু বা সফলতা কতটুকু? আমাদের ক্যাম্পাসের সংকটগুলোর যদি কথা বলি, তাহলে মূলত আমাদের ক্যাম্পাসে এমন কিছু সংকট আছে যা বাংলাদেশের অন্যান্য ইউনিভার্সিটিতে আসলে এভাবে নেই। তার মধ্যে বড় একটা সংকট হচ্ছে আবাসন সংকট, এরপরে খাবারের সংকট, এরপরে সিকিউরিটি জনিত সমস্যা। আমরা যদি দেখি যে ক্যাম্পাসে গণরুম ছিল, গেস্ট রুম ছিল ছাত্রলীগের আমলে। ৫ তারিখের পর থেকে গণরুমে উচ্ছেদ করা হয়েছে। তো আমি এটাকে যতটুকু না সংকট মনে করি, তার চাইতে অনেক বেশি একটা পলিটিক্যাল প্রজেক্ট মনে করি। যেমন গণরুমটা ইটসেলফ গভর্নমেন্টের একটা পলিটিক্যাল প্রজেক্ট। এটাকে আমি এইভাবে দেখার কারণ হচ্ছে যে গভর্নমেন্ট আসলে অনেক ধরনের উন্নয়ন করছে। আমরা দেখেছি যে রাস্তা করছে, পদ্মা সেতু করে ফেলছে, মেট্রো রেল করছে। কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো একটা গুরুত্বপূর্ণ বিদ্যাপীঠে অল্প কিছু শিক্ষার্থীদের থাকার মতো ২ টা ভবন করতে পারত না ব্যাপারটা? আমি অবশ্যই সন্দেহের চোখে দেখি। এর বড় একটা কারণ হচ্ছে ফার্স্ট ইয়ারে আমাদের ক্যাম্পাসে যে শিক্ষার্থীরা আসে ১ম বর্ষের, ম্যাক্সিমাম আসে আসলে গ্রামের মধ্যবিত্ত পরিবার থেকে। যাদের আসলে হলে থাকা ছাড়া এর বাহিরে কোনো উপায় নেই। কারণ ক্যাম্পাসে বাহিরে যে সমস্ত আবাসন আছে, সেখানে থাকতে গেলে একজন শিক্ষার্থী যে এফোর্ট দিতে হয় সেটা দিতে পারে না। ফলে এই সুযোগটাকে কাজে লাগায়া সরকারের যে ছাত্র সংগঠন থাকে ক্যাম্পাসে, সেইটা এই সুযোগটা গ্রহণ করে। প্রথম বর্ষের শিক্ষার্থীদেরকে কৃত্রিমভাবে আবাসন সংকট তৈরি করে গণরুমে নিয়ে আসে। এখন তারা এটা বুঝায় যে সিট আসলে সরকার দিচ্ছে, সিট আসলে প্রশাসন দিচ্ছে না, সিট দিচ্ছে ছাত্রলীগ। সো ছাত্রলীগের সিটে থাকতে হলে ছাত্রলীগের কথা শুনতে হবে। কথা শোনা বলতে প্রোগ্রাম করা, রাজনীতি করা। সো এই অসহায় শিক্ষার্থীদেরকে বাধ্যতামূলকভাবে ছাত্রলীগের প্রোগ্রাম করতে হতো, এবং এই প্রোগ্রামের যেন ফলো আপটা ঠিকভাবে হয়, এজন্য রাতে গেস্ট রুম আয়োজন করা হতো এবং সেখানে শারীরিক নির্যাতন থেকে শুরু করে মানসিক নির্যাতন করা হতো। তো এইটা যতটা না আবাসন সংকট, তার চাইতে অনেক বেশি এটা রাজনৈতিক। যার কারণে আমরা দেখেছি যে ৫ তারিখের পর যখন হলগুলো থেকে অবৈধভাবে যারা শিক্ষার্থীদের সিটে ছিল, তাদেরকে আমরা দেখতে পেয়েছি যে তারা যখন হল থেকে বের হয়ে গেছে, তখন শিক্ষার্থীরা রেগুলার বেসিসে শিক্ষার্থীদেরকে এখানে সিট দেওয়া হলে সিট সংকটটা কমে আসে। মেয়েদের হলের ব্যাপারটা আলাদা, ওদের হল কম। কিন্তু ছাত্রদের যে সমস্ত হল, ১৩টা হল, সেখানে কিন্তু মোটামুটি বড় একটা অংশ শিক্ষার্থী আবাসিক, তারা হলে থাকতে পারে। সো এইটা একটা পলিটিক্যাল যে প্রজেক্ট, আমরা ৫ তারিখের পরে আমরা দেখতে পেয়েছি। বেসিক্যালি আমি আপনার সাথে একমত। কারণ টোটালি শুধুমাত্র আমরা গণরুম, গেস্ট রুমটা এটা বিশ্ববিদ্যালয়ের যে এনভায়রনমেন্ট, এটার মধ্যে সীমাবদ্ধভাবে দেখলে হবে না। কারণ সরকার চায় যে আপনার যে যারা আপনার ইন্টেলেকচুয়াল পারসন আছে, যারা আপনার শিক্ষিত সমাজ আছে, যারা শিক্ষা লাভের জন্য, উচ্চশিক্ষা লাভের জন্য যারা এসেছে বিশ্ববিদ্যালয়ে, তাদের কণ্ঠরোধ করতে, তাদের কথা বলতে না দিতে, তাদের প্রতিবাদ না করতে বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীকে যেকোনো স্বৈরাচার সরকার প্রচণ্ড মাত্রায় ভয় পায়। ফলে তাদেরকে নিয়ন্ত্রণের জন্য একটাই ওয়ে, তাদের কণ্ঠ চেপে ধরা। এই জন্য মূলত কৃত্রিমভাবে গণরুম তৈরি করা হয় এবং এর মধ্য দিয়ে, গেস্ট রুমের মধ্য দিয়ে একটা ভীতিকর পরিস্থিতি তৈরি হয়, যাতে কেউ কথা বলতে না পারে। আমরা দেখেছি যে একটা পোস্ট পর্যন্ত করা যেত না, একটা পোস্টের রিয়েক্ট পর্যন্ত করা যেত না, এবং সরকার বিরোধী যে সমস্ত প্ল্যাটফর্ম বা পেজ আছে, বা বিরোধী দলের যে সমস্ত পেজ আছে, সেগুলোতে লাইক থাকা যেত না, ফলো থাকা যেত না। থাকলে তাদেরকে গণরুম নিয়ে আসা হতো, গেস্ট রুমে নিয়ে আসা হতো, নির্যাতন করা হতো। তো মূলত উদ্দেশ্য ওটাই যে, এবং ছাত্র সংগঠনগুলো সেই ফেসিস্ট গভর্নমেন্টকে
গভর্নমেন্টের পারপাস সার্ভ করতো। অর্থাৎ তাহলে এটা এমন না যে আপনার আগেকার সময়ে আপনার যেরকমভাবে নিজেদের মানুষকে দিয়ে নিজেদেরকে আপনার শোষণ করা হতো, হ্যাঁ? অর্থাৎ ব্রিটিশরা কি করেছে? আমাদের নিজেদের ভাইদেরকে দিয়েই আমাদেরকে নিজেদের শোষণ করতো। হ্যাঁ, শোষণ করেছে। ঠিক তেমনি ছাত্রদেরকে দিয়েই ছাত্রদেরকে শোষণ করানো। আম তো ঠিক তেমনি দেখা যায় যে আপনার আম বিভিন্ন উইং থাকে, পলিটিক্যাল উইং থাকে। সেটা জেলেদের থাকে, সেটা কৃষক সংগঠন থাকে। অনেকটা এরকম, তাই তো? তো এখন আমি যদি আপনাকে কোয়েশ্চেন করি একটু ডিরেক্টলি যে এই ছাত্র সংগঠনগুলোর যদি কথা বলি যে মার্ডার পার্টিকে সার্ভ করে, শিবির কতটা জামাতকে সার্ভ করে? শিবির জামাতকে আইডিওলজিক্যালি সার্ভ করে, বাট তাদের এজেন্ডাকে সার্ভ করে না। যদি এজেন্ডা শিবিরের সাথে ম্যাচ করে তাদের রাজনৈতিক সংগঠনের সিদ্ধান্তের ভিত্তিতে, সেটা শুধু জামাত না, যে কোনো সংগঠনকেই তারা সার্ভ করতে পারে। যেমন শিবির আমরা যদি দেখি যে আসলে ছাত্র শিবিরের সাথে জামাতের যে মূল ফারাকটা, আপনি যদি যে কোনো প্রোগ্রামে যদি তুমি দেখো, তাহলে দেখবা যে যে সমস্ত প্রোগ্রামে জামাতের যে সমস্ত প্রোগ্রামে ছাত্র শিবিরের সভাপতি, কেন্দ্রীয় সভাপতি যিনি উপস্থিত হন, তার আসলে ডেজিগনেশনটা কী থাকে এবং আমিরে জামাতের ডেজিগনেশনটা কী থাকে। এবং আমরা আরও কিছু সংগঠন দেখতে পারি যেখানে হয়তো ওই সংগঠনের প্রধান যিনি, তিনি গাড়িতে চলাচল করছেন এবং ওই সংগঠনের ছাত্র সংগঠনের যে সভাপতি, তার আসলে স্পেসটা কোথায়। তুমি দেখবা যে আমিরে জামাতের একদম পাশে কিন্তু বসে থাকেন যে সমস্ত প্রোগ্রামের দাওয়াত করা হয়, ছাত্র শিবিরের সভাপতি কিন্তু পাশে বসে থাকেন। এবং কনস্টিটিউশনের দিক থেকেও ছাত্র শিবির সম্পূর্ণ আলাদা। এখানে এমন না যে আমরা দেখেছি যে ছাত্রলীগ কে সভাপতি হবে, কে সেক্রেটারি হবে, এইটা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বা তাদের বিভিন্ন গ্রুপ আছে তারা মেনটেন করতো। কিন্তু ছাত্র শিবিরের সদস্যদের প্রত্যক্ষ ভোটে কিন্তু সভাপতি নির্বাচিত হয়। ফলে আমরা সংগঠনের যে কোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে সম্পূর্ণ স্বাধীন। হ্যাঁ, এবং সংগঠন শিবির যদি কাউকে কোনো জায়গায় সহযোগিতা করতে চায়, সেটা শিবিরের সিদ্ধান্ত মোতাবেকই। শিবির সিদ্ধান্ত নিয়ে আইডিওলজিক্যালি কিংবা রাজনৈতিক যে কোনো ধরনের সহযোগিতা যে কোনো সংগঠন বা যে কোনো রাজনৈতিক দল বৃহত্তর সংগঠনকে সহযোগিতা করতে পারে। সো এই জায়গা থেকে ছাত্র শিবির জামাতকে সহযোগিতা করেছে বিভিন্ন সময়ে, বিএনপিকে করেছে, অন্যান্য গণতন্ত্রকামী বিভিন্ন সংগঠনকে সহযোগিতা করেছে। আমরা দেখেছি যে আমাদের যারা ছাত্র শিবিরের নেতৃবৃন্দ, তারা পুরো দেশ চষে বেরিয়েছেন ইলেকশন টাইমে। যেখানে দেখা যায় যে একটা নির্দিষ্ট দলের মধ্যে আপনার বেশ কিছু আপনার ফিগার থাকে, কিন্তু সামহাউ আপনার জামাত ইসলামের মধ্যে সেরকম ফিগার খুব একটা বেশি সেভাবে উঠে আসতে দেওয়া হয়নি বা সেভাবে উঠে আসেনি বা সামথিং অনেক ঘাত প্রতিঘাত ছিল। তো ছাত্র সংগঠনের হয়ে আপনার সেভাবে একদম পুরো দেশ চষে বেরিয়ে আপনার নির্বাচনী প্রচারণা, এটাকে আপনি কিভাবে দেখছেন? এটা জাতীয় যে নির্বাচন এবং নতুন সরকার গঠন করার যেটা বিষয়, সেখানে এটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। যদি আমরা ছাত্র সংগঠন, এরপরে আমরা চাইব যে দেশে এমন কেউ সরকার গঠন করুক যারা সৎ এবং যোগ্য এবং তুলনামূলক অন্য ব্যক্তির চেয়ে অনেক বেশি কম্পিটিটিভ। তো সেই জায়গা থেকে আমরা যাদেরকে যোগ্য মনে করছি তাদেরকে যেমন আমার আসনে আমি মনে করেছি যে মাওলানা নুরুল আমিন ভাই, ওনাকে আমি অনেক ছোটোবেলা থেকে চিনি এবং আরও অনেক ক্যান্ডিডেট আছে, তুলনামূলকভাবে আমি ওনাকে মনে করেছি যোগ্য। ফলে নির্বাচন এক সপ্তাহ আমি তার এই ক্যাম্পেইনে সহযোগিতা করছি। এটা নট অনলি শুধু রাজনৈতিক, এটা আমাদের সমাজ এবং জাতীয় স্বার্থেও যে ছাত্র সংগঠনের যে ভূমিকা। অবভিয়াসলি আপনি হচ্ছে নির্বাচনী প্রচারণা আপনার পছন্দের প্রার্থীর পক্ষে আপনি চালাতে পারেন, কিন্তু আমরা দেখেছি আপনাদের অনেক নেতৃবৃন্দ যারা ছাত্র শিবিরের নেতৃবৃন্দ আছেন, তারা মানে বিরোধী যে দলটা আছে আমরা যেটা দেখি তাদের বিরুদ্ধে বিভিন্ন ধরনের কথাবার্তা বলছেন। তো নির্বাচনী প্রচারণায় গিয়ে আমার প্রার্থীর পক্ষে আমি কথা বলবো, কিন্তু আমি বিরোধী পক্ষের বিপক্ষে কথা বলতে হবে সেরকম কোনো বাধ্যবাধকতা তো নেই। আমি বলি, সেটা হচ্ছে আমি আমার যে আসনে যিনি নমিনি ছিলেন, তো তার ক্যাম্পেইনে গিয়ে তাকে পাশে বসিয়ে আমি বক্তব্য দিতাম যে আপনাদের যদি মনে হয় যে এই নমিনি এমপি পদপ্রার্থী তিনি নির্বাচিত হওয়ার পর আপনাদের সম্পদ, আপনাদের আমানত তিনি লঙ্ঘন করবেন, তিনি খেয়ানত করবেন,
তাহলে আপনারা তারে ভোট দিয়েন না। সো আমি এই কথা বলার সাহস রাখি। তো আমার কাছে যদি মনে হয় যে আরেকটা দল বা আরেকজন ক্যান্ডিডেট, তার কাছে গিয়ে আমি কথা বলতে পারবো, আমি বলবো। এখন তিনি এটা নিতে পারবেন কি না, আমি এটা বলেছি। আমি একবারও তার জন্য ভোট চাইনি, আমি গিয়ে প্রকাশ্যে বলেছি আমি এখানে কারোর জন্য ভোট চাইতে আসিনি। আমাদের দায়িত্ব, আমরা যেহেতু শিক্ষিত সমাজের বা শিক্ষার্থীদের প্রতিনিধি, আমাদের দায়িত্ব হচ্ছে একই সঙ্গে বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি শিক্ষার্থীদের দেশের আপামর জনতাকে সচেতন করা। তো ম্যাক্সিমাম ক্ষেত্রে যেটা হয় যে আসলে প্রান্তিক মানুষরা অনেক কিছু জানেন না, বোঝেন না, বা তাদের কাছে সঠিকভাবে ইনফরমেশনগুলো পৌঁছায় না। আমরা শিক্ষিত শ্রেণীর প্রতিনিধি হিসাবে কিন্তু আমাদের সেই দায়িত্বটা পালন করা উচিত। আমরা সেটাই করেছি। আমরা কথা বলেছি চাঁদাবাজির বিরুদ্ধে। সো চাঁদাবাজিকে যারা ওন করেন তারা কি বললেন না বললেন তাতে আমাদের যায় আসে না। আমরা বলেছি ধর্ষণের বিরুদ্ধে, আমরা বলেছি খুন খারাপির বিরুদ্ধে। সো এটাকে যারা ওন করতে চান তাদের বিরুদ্ধে আমাদের বলার কিছু, এবং তারা আমাদের বিরুদ্ধে কী বলতেছেন সেটা আমরা তোয়াক্কা করি না। সো আমরা কথা বলি প্রিন্সিপালের উপরে। এইটা জামাতের, আমরা কিন্তু বিভিন্ন সময় জামাতের বিভিন্ন নেতৃবৃন্দের বিভিন্ন বক্তব্য এবং কাজের তীব্র নিন্দা জানাই। হ্যাঁ, সো এই আমরা যদি লেজুর ভিত্তি কিংবা অন্ধভাবে কাউকে সার্ভ করতাম তাহলে এইটা আমাদের দ্বারা হতো না। আমি নিজেও অনেকগুলো, আমার ফেসবুক স্ট্যাটাসে অনেকগুলো পাবে। ছাত্র শিবির নিয়ে কথা একটু বেশি হয়ে যাচ্ছে। তো এখন আমি যদি আপনাকে কোয়েশ্চেন করি যে আগে ছাত্র শিবির রক কাটতো, এটা করতো, ওটা করতো, এরকম অনেক কথা আছে, অনেক কথাবার্তা অনেকের মানুষের মুখে মুখে। তো সেই জায়গা থেকে আপনারা ছাত্র শিবির হতে পারে বা ছাত্র দল হতে পারে বা সেটা ছাত্র শক্তি হতে পারে, যে কোনো ছাত্র সংগঠন, সেরকম গণরুম গেস্ট রুম আপনারা যে কেউ আনতে পারেন কিনা বা সেরকম পসিবিলিটি আছে কিনা? না, ছাত্র শিবির যে ধারার রাজনীতি করে এবং তার যে এজেন্ডা এবং তার যে স্ট্রাকচার, তাতে শিক্ষার্থীদের গণরুম ছাত্র শিবির তো কখনো প্রতিষ্ঠা করবে না, ফিরে আনবেও না, বরং গণরুম যদি কেউ আবার ফিরিয়ে আনতে চায় ছাত্র শিবির এখানে ভূমিকা পালন করবে প্রতিরোধে। তো ছাত্র শিবিরের দ্বারা কখনোই গণরুম গেস্ট রুম প্রতিষ্ঠিত হয়নি আমরা বিগত সময় যেটা দেখেছি, বরং যারা এগুলো প্রতিষ্ঠা করেছে ক্যাম্পাসে তাদের হাতেই ছাত্র শিবিরের ভাইয়েরা বিভিন্ন পর্যায়ে নেতৃবৃন্দ থেকে শুরু করে কর্মীরা সবাই নির্যাতিত হয়েছে। তো ছাত্র শিবিরের যেই রাজনৈতিক যে প্যাটার্ন বা সাংগঠনিক যে কাজকর্ম, তাতে মূলত শিক্ষার্থীদের কল্যাণকে বেশি অগ্রাধিকার দেওয়া হয়েছে। যেমন আমরা মূলত 5টা বিষয়কে সামনে রেখে কাজ করি, 5 দফা বলি আমরা। তার ভিতরে 4র্থ দফা হচ্ছে যে শিক্ষার্থীদের সমস্যা নিরূপণ এবং তার সমস্যা সমাধান, যেখান থেকে মূলত আমাদের ওই যে ওয়েলফেয়ার পলিটিক্সের ব্যাপারটা আসে। মূলত ওয়েলফেয়ার পলিটিক্স, শুধু ওয়েলফেয়ার কখনো পলিটিক্স হইতে পারে না, তবে পলিটিক্সের একটা পার্ট অবশ্যই ওয়েলফেয়ার হওয়া উচিত। ছাত্র শিবিরের দাওয়াত আছে, এর বাইরে সংগঠন আছে, প্রশিক্ষণ আছে, এরপরে হচ্ছে ইসলামী সমাজ বিনির্মাণ নিয়ে তাদের কাজ আছে। সো তাদের একটা পার্ট হচ্ছে গিয়ে শিক্ষার্থীদের সমস্যাগুলো নিয়ে কাজ করা। আমরা যদি দেখি যে ছাত্র শিবির প্রকাশিত হওয়ার পর, ক্যাম্পাসে কমিটি প্রকাশিত হওয়ার পর থেকে নিয়ে ডাকসুর আগ পর্যন্ত আমরা 65 প্রোগ্রাম আমরা হচ্ছে ক্যাম্পাসে প্রকাশক প্রোগ্রাম করেছি। কিন্তু এর বাইরে আমরা শত প্রোগ্রাম ইনডোরে করেছি, যেগুলো মূলত ওই দাওয়াত প্রশিক্ষণ সংগঠনের অন্যান্য প্রোগ্রাম। সো ছাত্র শিবির শিক্ষার্থীদের কল্যাণকে সামনে রেখেই মূলত তাদের এজেন্ডাগুলোকে সাজায় এবং সেভাবে কাজ করে। আপনাদের তো নিজস্ব একটা এইম আছে বা নিজস্ব একটা আপনার সে উদ্দেশ্যটা আছে বা নিজস্ব একটা মিশন আছে, যে আপনার একটু আগে যেটা বললেন যে ইসলামিক একটা সমাজ একটা গঠন করা। তো সেই জায়গা থেকে আরেকটু আগে আপনি যে কথাটা বললেন যে ছাত্রলীগের আমলে যে একটা গেস্ট রুম গণরুমের বিষয় ছিল, যেখানে আপনার বিরোধী পক্ষের কোনো পেজে যদি লাইকও থাকতো তাহলে তাকে ধরিয়ে এনে আপনার গেস্ট রুম গণরুম পরিচালনা করা হতো বা সেরকম কিছু। তো আমাদের ক্যাম্পাসে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে আমরা বিভিন্ন মতাদর্শের মানুষ আমরা দেখি। তো সবচেয়ে বেশি যদি বলি ছাত্র শিবিরের সাথে ক্ল্যাশটা, সেটা হচ্ছে আপনার যারা বামপন্থী রাজনীতি করে। তো তাদের ক্ষেত্রে আপনাদের ধারণা কেমন বা কিভাবে দেখেন বা তাদের রাজনীতি? ক্যাম্পাসে আসলে বামদের রাজনীতি এক্সিস্ট করে বলে আমি জানি না। বামরা যেগুলো করে ম্যাক্সিমাম ক্ষেত্রে তারা আসলে মব করেন। তো রাজনীতিকে যেটা বলা, আসলে রাজনীতি যেটাকে বলা, আমরা দেখেছি যে 12 ফেব্রুয়ারিতে বিএনপির যেই নির্বাচনের যে বিজয় হলো, আমরা দেখলাম যে বামরা এটাকে মারাত্মকভাবে সেলিব্রেট করতেছে, অথচ সারা দেশে তাদের ভরাডুবি হয়েছে। ফলে বামদের আসলে যে পলিটিক্স এক্সিস্ট করে এটাতে আমি বিশ্বাসী না। তারা যেটা করে যে
ক্যাম্পাসে বিভিন্ন জায়গায় মব করে বেড়ান। তারা অনেকটা বলতে গেলে পরজীবীর মতো। হ্যাঁ, এবং যেটা একজন নেতৃবৃন্দ বলেছিলেন যে আমরা 4 জন লোক কিছু করতে পারি না পারি, বড় গ্যাঞ্জাম করতে পারি। তো এই পাওয়ারটা তাদের আছে, এই কাজটা তারা করে। ফলে বাট তাদের কোনো পলিটিক্যাল এজেন্ডা শিক্ষার্থীদের নিয়ে বা দেশকে নিয়ে আছে বলে আমি বিশ্বাস করি না। আমি মবটাকে একটু অন্যভাবে বলি আপনার কথাটা। এটা খুব সুন্দর একটা কথা বলেছেন। প্রত্যেকটা পলিটিক্যাল পার্টি বা প্রত্যেকটা পলিটিক্যাল আইডিওলজি কিন্তু নিজস্ব একটা গণ্ডি থাকে বা নিজস্ব একটা পথরেখা থাকে। তো আমরা দেখলাম যে আওয়ামীপন্থী শিক্ষক আকম জামালউদ্দিন যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে এসেছেন, তিনি কিন্তু অলরেডি আপনার বিশ্ববিদ্যালয় কর্তৃক সাময়িকভাবে বহিষ্কৃত এবং শিক্ষার্থী দ্বারা আপনার বয়কট হয়েছে। তো তিনি যখন বিশ্ববিদ্যালয়ে আসলেন তখন আমাদের দেখলাম যে বেশ কিছু আমাদের ছাত্র জনতা তারা তাকে প্রতিরোধ করেছে এবং সেখানে আমরা দেখলাম যে ডাকসুর সমাজসেবা সম্পাদক এবি জুবের ভাই। তো সেটাকে যারা বাম রাজনীতি করে বা সেই সমমনা যারা আছে এবং অবভিয়াসলি আপনার ছাত্রলীগের যারা আছে, তারা সেটাকে অনেকটা বলতে গেলে মব, হ্যাঁ অনেকটা বলবো না, সেটাকে তো ওনারা মব বলে ওনারা আখ্যায়িত করলেন এবং মব সন্ত্রাস বললেন। তো এটার মেইন রিজনটা আমি যেটা দেখি যে আপনার এবি জুবের ভাই তিনি একটা নির্দিষ্ট আইডিওলজি ওন করেন এবং যেটা আমরা নিজেরা সবাই দেখে এসেছি 24-এর যে গণ-অভ্যুত্থান, 24-এর যে আপনার আপরাইজিং। তো ঠিক তেমনি আপনার যারা আপনার 71-কে ঘিরে পলিটিক্স করতে চায়, ঠিক তেমনি আমরা বলি যে কিছুদিন আগে ইমি আপু, যিনি শামসুন নাহার হলের সাবেক ভিপি ছিলেন, তো তাকে আপনার আটক করা হয়েছে একটা নির্দিষ্ট কারণে। নির্দিষ্ট কারণটা হচ্ছে আপনার সেখানে শাহবাগ থানার সামনে 7ই মার্চের ভাষণ প্রচার করা। এখন 7ই মার্চের ভাষণ প্রচার করার যে কতটা বড় অপরাধ সেটা নিয়ে অনেক কথাবার্তা হতে পারে, সেটা অবভিয়াসলি অপরাধ না। কিন্তু আপনি যখন কোনো এক ছাত্রলীগারকে আটক করার বেসিসে সেখানে আপনি যখন কাউকে অতিষ্ঠ করার জন্য বা সেটার একটা কি বলবো একটা গ্যাদারিং করতে চান, তিনি কিন্তু ফেসবুকে পোস্ট দিয়েছেন তারা সবাই যে আপনারা যার যার জায়গা থেকে আসুন, কিন্তু সেরকমভাবে কেউ আসেনি। হ্যাঁ, তারা হয়তো বা 3-4 জন ছিলেন বা আরও বেশি 5-6 জন সর্বোচ্চ ছিলেন। কিন্তু এই যে 5-6 জন হলেও সেটাকে আমরা কি মব বলতে পারি না? এটা কি আপডেটেড মব? আপনি কি মনে করেন? এইটা শুধু মব না, আমি মনে করি যে 5 আগস্টের মধ্য দিয়ে ছাত্রলীগের যে সন্ত্রাসী কার্যক্রমকে নিষিদ্ধ করা হয়েছে বা অভ্যুত্থানের মধ্য দিয়ে যে এটা অপ্রাসঙ্গিক হয়েছে ছাত্র সন্ত্রাসী সংগঠন, সেইটাকে ক্যাম্পাসে পুনর্বাসন করার একটা প্রজেক্ট। তারা 7ই মার্চের ভাষণকে একটা ইমোশনালি মানুষের সামনে প্লেস করে এর পিছনে মূলত এইটার পুনর্বাসন করার চেষ্টা করেছে। যেমনটা তুমি বলতেছিলে যে আকামা জামাল স্যারের ব্যাপারটা। অনেকে এই যে শিক্ষক শব্দটাকে সামনে রেখে আকামা জামালের মতো একজন ফেসিস্টকে এবং ফেসিস্টের এনাবলারকে ক্যাম্পাসে মানে রিলেভেন্ট করার চেষ্টা করতেছে। তো এইভাবে যদি আমরা দেখি তাহলে বাংলাদেশের প্রধানমন্ত্রীর শব্দটাও কিন্তু পবিত্র। এটা তো একটা পথ। তাহলে আমরা হাসিনার বিরুদ্ধে যে অভ্যুত্থান করলাম, তাহলে সেই অভ্যুত্থান কি মব? এটা কিন্তু তারা বলে। এই অভ্যুত্থানকেও কিন্তু অনেকে মব বলেছে। ফলে কোনটা মব, কোনটা গণ অভ্যুত্থান এবং কোনটা আসলেই মব, সেটা আমার মনে হয় যে এই শিক্ষার্থীরা, এই প্রজন্মের জেনজিরা আসলে ফারাক করে দিতে পারে এবং তারা ডিফারেন্সিয়েট করতে পারে। এবং যার আসলে রিঅ্যাকশনটা আমরা অনলাইনে, সোশ্যাল মিডিয়ায় কিংবা যে কোনো ঘটনার মধ্য দিয়ে শিক্ষার্থী জনতা সবার যে রিঅ্যাকশন সেটা আমরা দেখতে পাই। যে স্টুডেন্টরা এবং জনতা, ইভেন একজন রিকশাওয়ালাও, তিনিও ডিফারেন্সিয়েট করতে পারেন যে আসলে কোনটা মব এবং কোনটা আসলেই আন্দোলন কিংবা গণ অভ্যুত্থান। সো এইটা নিয়ে আমার কাছে মনে হয় যে এত বদার্ড হওয়ার কোনো কারণ নেই। এখন আমার কোয়েশ্চেন একদম ডিরেক্টলি যদি বলি তাহলে সেক্ষেত্রে 7ই মার্চের ভাষণের কথা এসেছে কিংবা মুক্তিযুদ্ধের কথা যদি বলি, আপনাদের বিরুদ্ধে অনেক কথাবার্তা আছে যে আপনারা স্বাধীনতা বিরোধী শক্তি বা সামথিং এলস কিছু একটা হলেই রাজাকার। এখন রাজাকার বলতে গেলে তখন তো আপনার সাদিক ক্যাম্প কিংবা আপনার SM ফরহাদ বলি বা আপনার মাঝার ভাই বলি, কারোর তো তখন জন্ম হয়নি। তো সেদিক থেকে ব্যাপারটা কীভাবে আপনি ডিফারেন্ট করবেন, কীভাবে আপনি দেখেন বিষয়টা? না, আমরা নতুন বাংলাদেশের প্রজন্ম এবং আমরা বাংলাদেশকে ওন করি এবং আমরা দেখেছি, আমরা চাই যারা অ্যাকচুয়ালি ৭১-এ ক্রাইমের সাথে জড়িত ছিল তাদের বিচার হোক। সেটা যে কোনো দলের প্রতিনিধি হতে পারে, সেটা জামাতে থাকতে পারে, বিএনপিতে থাকতে পারে। কিন্তু এটাকে কেন্দ্র করে যখন জুডিশিয়াল কিলিং হয় কিংবা বিচার ব্যবস্থাটা যখন সুস্থ ধারায় হয় না, তখন সেখানে কোশ্চেনটা দাঁড়ায়। তো যদি কেউ জামাতের যদি এরকম কোনো ব্যক্তি প্রমাণিত হন যে তিনি আসলেই ৭১-এ
সুনির্দিষ্ট অপরাধের সাথে জড়িত আছেন, সেটা সুস্পষ্টভাবে সেটা স্বচ্ছ ধারার বিচারের মধ্য দিয়েই সেটা রায় হতে পারে, সেটা জনগণ মেনে নেবে। কিন্তু আমরা যেটা দেখতে পেয়েছি যে জুডিশিয়াল কিলিং বা বিচারিক হত্যা, সেখানে অনেক ধরনের অস্পষ্টতা আছে। সেখানে ট্রাইব্যুনাল গঠন করে আমরা দেখেছি যে আসলে তারা বিচার চান নাই, চাইছেন ফাঁসি। বা বিচারে দেখা যাচ্ছে যে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হচ্ছে, কিন্তু মব করে আন্দোলন করে সেখানে ফাঁসি চাওয়া হচ্ছে। সো আমরাও বিচার চাই। অ্যাকচুয়ালি যারা রাজাকার ছিলেন কিংবা যারা সুনির্দিষ্ট ক্রাইমের সাথে জড়িত ছিলেন, সেটা প্রমাণভিত্তিক বিচার হোক। কিন্তু আমরা দেখেছি যে যারা ৭১-এর পর দীর্ঘ একটা সময় ধরে কিন্তু এই আলাপটা ছিল না, বিশেষ করে যাদেরকে বিচারিক হত্যাকাণ্ডে যাদেরকে হত্যা করা হয়েছে। ইভেন কি আওয়ামী লীগ তাদের সাথে জোট করে একবার সরকার চালিয়েছে বা সরকার গঠন করেছে। তো এটা পরবর্তীতে আমরা দেখতে পাই যে একটা সময় গিয়ে তারপরে অভিযোগগুলো আসে এবং অস্পষ্ট অভিযোগ। কিন্তু রাজাকার কি শুধুমাত্র জামাত ইসলামের ভিতরে ছিল? অবশ্যই না। বিএনপির ভিতরে ছিল কিনা বা যারা বিএনপি হয়েছে আপনার স্বাধীনতার পরবর্তীতে, কিন্তু যারা আপনার যোগদান করেছে অনেকেই আপনার একদম রাজাকার ছিলেন। তাহলে কি আমরা এটাকে এভাবে বলবো যে রাজাকাররা পরবর্তীতে সংগঠিত হয়ে বিএনপি দল গঠন করেছে? এটা কি আমরা বলতে পারবো? ওই লজিকে যদি বলি তাহলে এই লজিকে বলা যায় কিনা? অনেকটা কথা হলো ছাত্র শিবির বিষয়ে। এখন আচ্ছা, আমি তোমাকে কিছু কোশ্চেন করি, যদিও তুমি হোস্ট। তুমি মব নিয়ে কথা বলছিলে। সো ক্যাম্পাসে মব স্টার হিসেবে যে কয়জন খ্যাত, তার মধ্যে সর্বমিত্র একজন। হ্যাঁ, সো তুমি ক্যাম্পাসে যে কাজগুলো করে বেড়াও, সেগুলো মব কিনা? মব জিনিসটাকে বলা হয় যে একাধিক পার্সন আপনার একত্রিত হয়ে যখন কোনো একটা কিছু সংঘটিত করে জোর জবরদস্তি করে। এটাকে মব বলবো কিংবা অন্য কিছু বলবো কিনা, এটার মধ্যে একটু সংজ্ঞায়ন একজন করা ব্যক্তি দ্বারা যদি করে তাহলে এটা মব হবে না। তখন সেটাকে খুব সহজে সংজ্ঞায়িত করলে মব বলে না, আমি যতটুকু আমি জানি। এটা একাধিক মানুষের একটা গ্যাদারিং লাগে। তো বেসিক্যালি এইখানে আমার তো প্রথম পরিচয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, এবং আমার এখানে দ্বিতীয় পরিচয় হচ্ছে আমি ডাকসুর একজন নির্বাচিত সদস্য। তো এখন আমার শিক্ষার্থী হিসেবে আমার যেটা দায়িত্ব, সেটা হচ্ছে পড়াশোনা করা, এবং রাষ্ট্র আমার পক্ষে বা আমার উপর যে ইনভেস্টমেন্টটা করছে, আমি রাষ্ট্রের টাকায় পড়াশোনা করছি, রাষ্ট্রের টাকায় আমি ঘুমাচ্ছি আমার হলে, যদি এখন হলে থাকি না, রাষ্ট্রের টাকায় আমি বিদ্যুৎ ইউজ করছি। এই সকল বিষয়গুলো মানে একটা আমার দায়বদ্ধতা তৈরি হচ্ছে। তো এটার পাশাপাশি একজন ডাকসুর সদস্য হিসেবে, নির্বাচিত প্রতিনিধি হিসেবে আমারও কিছু আমার দায়বদ্ধতা আছে এবং আমার কিছু কর্তব্য আছে, এবং সেটা একদম ৭৩ অধ্যাদেশ দ্বারা স্বীকৃত প্রতিষ্ঠান ডাকসুর একজন মেম্বার হিসেবে। আমি তো আমার কমিটমেন্ট দিয়ে এসেছি। একজন শিক্ষক বা একজন প্রক্টর বা একজন ভিসি, একজন উপাচার্য, একজন উপ উপাচার্য বা বিভিন্ন দায়িত্বশীল যারা আছে, তারা তো চাকরি পরীক্ষা দিয়ে এসেছে বা তারা বিভিন্ন প্রসেসে এসেছে। কিন্তু আমার প্রসেসটা কি? কমিটমেন্ট। আমার প্রসেসটা কি? আমার প্রসেসটা হচ্ছে ইলেকশন। এখন আমার সময়টা হচ্ছে ১ বছর। সে ১ বছরের মধ্যে আমার যা কাজ করে আমাকে করে যেতে হবে। যারা অনেকভাবে কথাবার্তা বলে, আমি তাদেরকে ওয়েলকাম করি। আমার কথা হচ্ছে এটা, কারণ আমাকে অনেকভাবে অনেক প্রসেসে কাজ করতে হয়। সেটা আপনার প্র্যাকটিক্যাল এবং থিওরি, এই দুটো জিনিস আমি আলাদাভাবে দেখি। তত্ত্বীয়ভাবে যদি বলি, অনেক কিছু আমার বলা যায় যে আপনার এটা করা যাবে না, ওটা করা যাবে না, আইন এটা বলে, ওটা বলে। কিন্তু যখন আপনি প্র্যাকটিক্যালি কাজ করতে যাবেন না, অনেক কিছু আপনার সেখানে অনেক কিছু করতে হয়। এখন ভবঘুরে নিয়ে বা আপনার যে ছিন্নমূল মানুষদের নিয়ে যদি বলি, এখানে টোটাল একটা বিষয় যদি বলি যে ঢাকা বিশ্ববিদ্যালয় একটা খোলা বিশ্ববিদ্যালয়, ওপেন বিশ্ববিদ্যালয়। তো এইখানে আমি যদি তাদেরকে বলি যে আপনারা এখানে বসেন না, আপনারা অন্যদিকে যান, হ্যাঁ, তা একজন তারা শুনবে না, খুব স্বাভাবিক। কত লোকে কত কি বলে, তারা কি আর শুনবে? তারা দেখে যে আমি কিভাবে বাঁচতে পারি, কারণ তারা খুব ভালনারেবলি তারা বাঁচে। সেই মানবিকতা দেখার দায়িত্ব অবশ্যই আমার একজন নাগরিক হিসেবে, কিন্তু সবচেয়ে বেশি বড় দায়িত্ব হচ্ছে আপনার সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের এবং সর্বোপরি আপনার দেশের বা রাষ্ট্রের বা সরকারের। এখন আমার ম্যান্ডেট হচ্ছে আমার স্টুডেন্টস, আমার সিকিউরিটির কথা ভাবতে হবে, আমার স্টুডেন্টের সিকিউরিটির কথা ভাবতে হবে আমাকে।
ছিন্নমূল মানুষ বা পথশিশু যারা আছে তাদের অবশ্যই আমার মানবিকতা থাকবে, কিন্তু তাদের দায় দায়িত্ব হচ্ছে সরকারের। নাগরিক হিসেবে আবার দায় দায়িত্ব হচ্ছে তাদের হয়ে ভয়েস রেজ করা। এখন যখন তারা আমার বিশ্ববিদ্যালয় থেকে বিভিন্ন হার্মফুল কাজে তারা নিয়োজিত থাকে বা তারা আপনার সম্পৃক্ত থাকে, তাহলে আমার খুব দ্রুত তাদেরকে সেখান থেকে অপসারণ করা উচিত বা করতে হবে। সেটার জন্য বিশ্ববিদ্যালয়ে অনেক অনেক আপনার দায়িত্বশীল অনেকে আছে, কিন্তু তারা দায়িত্বের অবহেলাও অনেক বেশি করে আছে, সেটা জানেন নিশ্চয়ই। একজন ডাকসুর প্রতিনিধি হিসেবে মানে তুমি যে পদ্ধতিতে তাদেরকে ক্যাম্পাস থেকে অবমুক্ত করার চেষ্টা বা অপসারণ করার চেষ্টা করতেছো, এটা কি আসলে তোমার দায়িত্বের মধ্যে পড়ে কিনা? মানে এটা ম্যাক্সিমাম তোমার বরং এই দায়িত্বটা এটা হতে পারে কিনা যে বিশ্ববিদ্যালয়ের যে ডিসিপ্লিনারি যে বডি আছে, আমরা স্টেট অফিস বলতে পারি কিংবা প্রক্টর অফিস, এখানে যে সংশ্লিষ্ট যারা দায়িত্বশীল আছেন তাদেরকে কাজে লাগিয়ে এই কাজগুলো করা যেত কিনা? হ্যাঁ, আমি বেসিক্যালি নিজে গিয়ে কিন্তু এই কাজটা একাই করে এমন না, আমার সাথে প্রক্টর টিম থাকে, সেটা আপনি নিজেও জানেন। এখন প্রক্টর টিমকে দিয়েই আপনার সেই কাজটা করাতে হয়। প্রক্টর টিম কতটুকু কাজ করবে না করবে সেটা তাদের সদিচ্ছার উপর ডিপেন্ড করে। এখন তারাও অভ্যস্ত হয়ে গেছে যে কাজে একটু ফাঁকিবাজি করা বা সামথিং কিছু একটা করার ক্ষেত্রে। কিন্তু এখন মনিটরিংটা খুব বেশি দরকার। কিন্তু আমরা এখন দেখতে পাচ্ছি যে বিগত 2 মাস থেকে হয়তো তুমি এই কাজটায় একদম করছো off, না, অফ হ্যাঁ। করে দিছো, কিন্তু ক্যাম্পাসের আগের অবস্থা ফিরে এসেছে। ফলে আসলে এটা ক্যাম্পাসের তুমি যে ওয়েতে তাদেরকে অপসারণ করার বা এই সমস্যাটা নিরসন করার চেষ্টা করেছো, সেটা আসলে সাস্টেনেবল কোনো ওয়ে হলো কিনা? সাস্টেনেবল সমাধান যদি আমি বলি, আপনি ৫ জনকে আপনি পুনর্বাসিত করবেন, আরো ১০ জন এখানে এসে পড়বে। আপনি কি করবেন তখন? মানে সাস্টেনেবল সমাধান বলতে আমরা তত্ত্বীয়ভাবে অনেক অনেক কথা বলতে পারি, বড় বড় কথা বলতে পারি যে তাদের জন্য এটা করা যেতে পারে, ওটা করা যেতে পারে। কিন্তু আপনার দেখা যায় যে আমি নিজেই প্র্যাকটিক্যালি যদি বলি, আমি তো মিথ্যা এখানে বলতে আসি না, একদম ডিরেক্ট আপনার তাদের কথা বলি। শহীদ মিনারে আপনার ২ টো বাচ্চা ছেলেপেলে থাকে তাদের দাদির সাথে। তো আমি তো ১ম এ ভাবতাম তারা একদম গৃহহীন। তো তারপর তাদের সাথে কথা বললাম, তাদের বাড়ি পাশেই। হাজারীবাগ নাকি বকশীবাজার হোয়াটএভার কোনো একটা জায়গায়। শীতকালে অনেক মানুষ আপনার ক্যাম্পাসে জড়ো হয়। কারণ তারা জানে যে ক্যাম্পাসের মধ্যে আপনার এই কম্বল বিতরণ করা হয়। তো আমি একটা বাচ্চাসহ আপনার মা বসে আছে, বেশ কয়েকজন বসে আছে, অল্প বয়সী বলুন, মধ্যবয়সী নারী বসে আছেন। আমি তাদেরকে বললাম যে, "তোর বাসা কোথায়?" তারপর হেসে উত্তর দেয়, "আমাদের বাসা এইখানে চানকাটপুলে।" যে, "আপনারা এখানে কি করেন?" বলে যে, "কম্বলের জন্য বসছি।" আমি যে, "কম্বল বিক্রি করে কত টাকা পাবেন?" তো স্বাভাবিকভাবে বলবে যে, "কম্বল তো বিক্রি করি না।" আমি যে, "বলেন, সমস্যা না, আমি তো জানি যে আপনারা বিক্রি করেন।" যে, "কত পাবো?" ১,০০০। কিন্তু আপনার বাচ্চার যদি এখন নিউমোনিয়া হয় এই ঠান্ডায়, আপনার সে ৳১,০০০ তো আপনার শুধুমাত্র আপনার ওষুধ, অর্ধেক ওষুধও কিনতে পারবেন না সে টাকায়। বুঝতে পারছেন তো? অর্থাৎ আপনার এইখানে ছিন্নমূল বলতে কতটা ছিন্নমূল সেটাও আপনার একটা বিষয় চলে আসছে। যে এখানে আপনার ঠিকই আপনার বাসা ভাড়া দিয়ে বাড়ি আছে। আপনার ম্যাক্সিমাম আপনি দেখবেন যারা আপনার ওখানে গাঁজা বিক্রি করে সোহরাওয়ার্দী উদ্যান তো আমাদের পাশে। ম্যাক্সিমামের বাসা-বাড়ি আছে আপনার চরাঞ্চলে, আপনার কারমাঙ্গা চরের দিকে। বুঝতে পারছেন তো? তারা এসে বিক্রি করে ৭টা, ৮টা, ৯টার দিকে তারা আবার চলে যায়। আবার অনেকে এখানে থাকে। তাহলে সাস্টেনেবল কি কোনো সাস্টেনেবল সমাধান বলতে কি আপনার তারা যদি একদম টোটালি সবাই যে আপনার এখানে দোষী, আই এম নট সেইং দ্যাট। তো এখানে অনেকেই আছে যারা মানে ডাবল স্ট্যান্ড নিয়ে চলে। ঠিকই বাসা-বাড়ি আছে। এখন তাদেরকে যদি আপনি পুনর্বাসিত করতে চান, তারা যদি একদম খুব ভালনারেবল হতো, তারা যদি একদম খুব ইনোসেন্ট হতো, তাহলে আপনি হয়তোবা একদম নির্দিষ্ট যদি সংখ্যা যদি হতো, স্পেসিফিক সংখ্যা যদি হতো, আপনি পুনর্বাসিত করে আপনি এটা সংখ্যাটা একদম 0 করে দিতে পারতেন। সম্ভব হচ্ছে না তো। আপনার 5 জন গেলে 10 জন আসছে। 10 জনকে আপনি সরাই দিলে আপনার 15 জন আসছে। সম্ভব না। সো এটা একদম বিশ্ববিদ্যালয়ের টোটাল একটা মানে একটা মনিটরিং এর মধ্যে এটা রাখতে হবে। এটা ছাড়া উপায় নেই। কিন্তু ক্যাম্পাসের যে সিকিউরিটি তো খুব গুরুত্বপূর্ণ। আমাদের এখানে ছাত্ররা থাকে এবং ছাত্ররাও অনিরাপদ। আমরা দেখেছি যে পাশে সোহরাওয়ার্দী উদ্যানে আমাদের এক ভাই, ফারহালের এক ভাই, তিনি এখানে ছুরিকাঘাতে নিহত হন। তো অনেকগুলো বাস্তবিক রিজন থাকে, কিন্তু এটা তো সমাধান হওয়া গুরুত্বপূর্ণ। তো তুমি যেহেতু দীর্ঘদিন এটা নিয়ে কাজ করলা, তো তুমি প্রস্তাবনা দিবা কি যে বিশ্ববিদ্যালয় ঠিক এই কাজগুলো করতে পারলে
কিংবা সিটি কর্পোরেশন কিংবা সমাজসেবা অধিদপ্তর, টোটাল ফ্রেমওয়ার্ক বা একটা প্রস্তাবনা নিশ্চয়ই তোমার কাছে থাকবে। যেহেতু 1 বছর পর তুমি থাকবে না, তাহলে 1 বছর যদি তুমি এই কাজ কন্টিনিউ করতে থাকো, তাহলে হয়তো আপাততকালীন তাদেরকে ঠেকিয়ে রাখা যাবে। কিন্তু সাস্টেনেবল তোমার প্রস্তাবনা আছে কিনা? আমি আপনাকে কিছু ইন্টারেস্টিং কথা বলি। বেসিক্যালি এখানে আপনার খুব বেশি কিছু করা লাগবে এমন না, আপনার এখানে আহামরি কিছু করা লাগবে এমন না। জাস্ট সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মধ্যে আপনার শস্যের মধ্যে ভূত কারা কারা আছে সেটা আপনি বের করেন। কারা এই ভাগটা কারা কারা পায়, আপনার এইখানে সংশ্লিষ্ট পাশের তার মানে সিন্ডিকেট আছে। আছে অবভিয়াসলি। আপনার এইখানে যারা পুলিশ প্রশাসনে যারা বসে আছে, বা আপনার এইখানে বিভিন্ন আপনার দপ্তর আছে, হ্যাঁ, সেটা র্যাব হতে পারে, সেটা আপনার মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর হতে পারে, ইভেন সেটা আপনার শাহবাগ থানা হতে পারে। বিশ্ববিদ্যালয় আছে কিনা সাথে, যেমন প্রক্রিয়াল বডি হতে পারে, বিশ্ববিদ্যালয়ের আছে, State office। বিশ্ববিদ্যালয়ের আছে। তো এই খবরগুলো এখন এই ভিডিও দেখলে হয়তো বা অনেকে বলবে যে তাকে যদি আপনারা কি বলে এটা রিমান্ডে নিয়ে যান, তাহলে হয়তো বা বলে দিতে পারে। হ্যাঁ, অবভিয়াসলি এরকম অনেক অনেক ইনফরমেশন আছে, কাজ করতে গিয়ে অনেক ইনফরমেশন পাওয়া যায়, সেই ইনফরমেশনগুলো আছে। তো সঠিক জায়গায় সেই ইনফরমেশনগুলো পৌঁছায়ও। আমার কাছে সাংবাদিক এসেছে যারা হচ্ছে বিভিন্নভাবে আপনার সেখানে গোয়েন্দা রিপোর্ট তৈরি করে বা ক্রাইম নিয়ে কাজ করে, হ্যাঁ। তো তারাও আমার কাছে এসে বলছে আমার পাওয়া তথ্য এবং তাদের তথ্য সেম, যে এইখানে এই অমুক অমুক জড়িত আছে। এবং উপরে যারা আপনার বিভিন্ন সময় অভিযান দেয় তারাও জানে যে এরা জড়িত আছে, কিন্তু তারা তাদেরকে ধরবে না, তারা ধরবে যারা খুচরা ব্যবসায় আছে তাদেরকে। সো বেসিক্যালি বিষয়টা হচ্ছে এটা ছোট্ট একটা এরিয়া, এটা নট মানে যে একটা জেলার মতো বা একটা অন্য কিছু, এটা জাস্ট একটা ছোট্ট একটা এরিয়া, একটা মাঠ, একটা উদ্যান। সেই উদ্যানটা কি আপনি যদি কন্ট্রোলে নিয়ে না আসতে পারেন, তাহলে আপনি বুঝবো যে আপনি খুব দুর্বল, হ্যাঁ। কিন্তু আমার মনে হয় এখানে টোটালি সিন্ডিকেটের যে ভাবটা অনেক 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 বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে যায়। দ্যাটস ওয়াই এখানে মূলত লোক দেখানো মাঝে মাঝে অভিযান দেওয়া হয়। দ্যাটস ইট। তাহলে ক্যাম্পাসের যে সিকিউরিটি নিয়ে আমরা ক্যাম্পাসের সিকিউরিটি সেটা কি ইম্পসিবল এই সিকিউরিটি করা? ক্যাম্পাসের সিকিউরিটি বেসিক্যালি আমি যদি বলি, সেই জায়গা থেকে শস্যের মধ্যে ভূতটা খুঁজে পেতে হবে। মেন কথা খুঁজবে হচ্ছে কারা? ওই যে যারা শস্যের মধ্যে ভূত আছে সেই ভূতগুলো নিজেদেরকে খুঁজবে, আমরা তাদেরকে দায়িত্ব দিয়ে রেখেছি। দ্যাটস ইট, কথা এটাই। এখন বেসিক্যালি আমরা তো ডাকসু হয়ে, আপনি তো ছিলেন, আমরা স্বরাষ্ট্র মন্ত্রণালয় পর্যন্ত গিয়েছি এই বিষয়গুলো নিয়ে বারবার, যখন আপনার অন্তর্বর্তীকালীন সরকার ছিল। আলটিমেটলি লাভের লাভ তো তেমন কিছু হলো না, এটাই তো দেখা যাচ্ছে। তো ব্যর্থতার জায়গা থেকে যদি বলি, সেই ব্যর্থতার ভাগটা সবাইকেই পেতে হবে। সেটা আপনার বিশ্ববিদ্যালয়কে, প্রশাসনকে পেতে হবে, সেটা আমাদের নিজেদেরকেও পেতে হবে, সেটা আপনার সরকারকে আরও বেশি করে পেতে হবে। দ্যাটস ইট। ওকে মিত্র, এখন প্রায় 10টা বাজে। তোমার সম্ভবত ক্যাম্পাসের সিকিউরিটি নিয়ে যে কাজ করার যে ডেইলি রুটিন, সেটা সময় হয়ে গেছে। তো অনেক ধন্যবাদ আজকে এখানে উপস্থিত হওয়ার জন্য। থ্যাংক ইউ সো মাচ। দেখা হবে ডাকসুতে। মিত্র, আপনার খুব কাছের মিত্র, যেটা এতক্ষণ মিত্রের সাথে আপনার যে ডিসকাশন সেটি দেখে আমার মনে হয়েছে আমরা চেষ্টা করব ইনোভাটকের পক্ষ থেকে মিত্রকে আপনার আরও বেশি কাছের মিত্র কিভাবে করা যায় সেই জায়গাটা আমরা নিশ্চিত করার চেষ্টা করব। আমরা অনলাইনে এবং অফলাইনে আমাদের সেই প্রচেষ্টা অব্যাহত থাকবে। জনাব মাঝার, আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। আপনি প্রচণ্ড ব্যস্ততার মধ্যেও আমাদের স্টুডিওতে এসেছেন এবং আপনার দীর্ঘ কর্ম যে পরিকল্পনা, সেই পরিকল্পনা আপনি আমাদের সামনে উপস্থাপন করেছেন এবং বিগত 6 মাসের যে কর্মসূচিগুলো পালন করেছেন সেটিও আপনি খুব চমৎকারভাবে ব্যাখ্যা করেছেন। আপনাকে অনেক শুকরিয়া এবং মোবারকবাদ। অনেক অনেক ধন্যবাদ ইনোভাটককে আমাকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য। ইনশাল্লাহ আবার দেখা হবে। সুপ্রিয় দর্শক, আমরা এতক্ষণ উপভোগ করছিলাম ডাকসুর ক্যারিয়ার ডেভেলপমেন্ট সম্পাদক এবং বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের এইচআরডি সম্পাদক জনাব মাজহারুল ইসলাম। তিনি দীর্ঘ 6 মাস ব্যাপী যে কাজগুলো করেছেন সেই কাজগুলো আমাদের সামনে আজ উপস্থাপন করেছেন। আমরা আশা করি ডাকসু তার যে ইশতেহার ছিল সেই ইশতেহারগুলো অবশ্যই খুব সুচারুভাবে সুসম্পন্ন করবে। ডাকসুর জন্য আমাদের শুভকামনা থাকছে এবং জনাব মাজহারুল ইসলামের জন্য আমাদের শুভকামনা থাকছে। একই সাথে আপনাদের জন্য আমাদের শুভকামনা থাকছে। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।